শোনো, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পড়ালেখার কারণে ছোটবেলা থেকেই বাইরে থাকতে হয়েছে। খুব বেশি একটা আসা হয়নি নিজ জন্মস্থানে। মাঝে মাঝে আসতাম, এসে সবার সাথে দেখা করে 2-1 দিন থেকে আবার চলে যেতাম। বছরের 2 ঈদের ছুটিতে আসতাম, যদিও বা ছুটি একটু বেশি থাকতো, কিন্তু সেটা আত্মীয়দের বাসায় ঘুরতে ঘুরতে চলে যেত। বাংলার এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি ঈদে আত্মীয়দের বাসায় ঘুরতে যাওয়া, এই আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতেই ছুটি ফুরিয়ে যেত। কখনো নিজ এলাকাটা ঘুরে দেখা হয়নি। আজ অনেক দিন পর নিজ এলাকায় ঘুরতে বের হলাম। কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনছি আর হাঁটছি। মাঝে মাঝে চারপাশে তাকিয়ে দেখছি। হঠাৎ মাথায় কিছু একটার আঘাত অনুভব করলাম। একটা বল আমার সামনে পড়ে আছে। তার মানে এই বলটাই মাথায় চক্কর লাগিয়ে দিল। বলটা মারল কে, সেটাই খুঁজতে হবে। পাশে তাকিয়ে দেখি কয়েকটা ছোট বাচ্চা ক্রিকেট খেলছে। বলটা নিয়ে তাদের কাছে গেলাম। এই বলটা কি তোমরা মেরেছ? পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ভেসে আসলো। ওরা কেউ মারেনি, আমি মেরেছি। আমি মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কত মিষ্টি দেখতে। এই যে মিস্টার, হাঁ করে কি দেখেন শুনি? বলটা দিয়ে তাড়াতাড়ি কেটে পড়েন। আজব তো, এক তো দোষ করেছেন, তার উপরে সরি না বলে এভাবে কথা বলছেন। কিভাবে কথা বলছি শুনি? যাকে বলে চোরের মাইয়ের লম্বা গলা। ও হ্যালো, বেশি বকবক না করে আপনি আপনার কাজে যান। তাই? ওকে, আমি যাচ্ছি। এই যে বলটা দিয়ে যান। সরি, আমি কারো জান না। যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। আপনাকে জান বলতে যাব কোন দুঃখে শুনি? বলটা দিতে বলেছি। সুন্দরভাবে চান, তাহলে দিয়ে দিব, সত্যি বলছি। ওগো, শুনছো? বলটা দাও না প্লিজ। আপনাকে কি এখন এভাবে বলতে হবে? ওভাবে বলতে হবে না, আর যদি ওভাবে বলতে চান তাহলেও আমার কোনো সমস্যা নেই। এই ছ্যামরা, শোন, ভালোই ভালোই বল দিয়ে দে, নয়তো তোর 12টা বাজিয়ে দিব। আজব তো, আপনি আমায় তুই করে বলছেন কেন? তুই তো আমারে চিনিস না, তোর সাথে এতক্ষণ ভালো করে কথা বলেছি, এটাই অনেক। বলেন শুনি, আপনি কে? আপনাকে একটু চিনি। তুমি আপুকে চেনো না? এই এলাকা সব ছেলে আপুকে চেনে। তাই? তোমার আপু কি ছেলেদের লিডার? না, সব ছেলে আপুকে ভয় পায়। তাই? কেন? তোমার আপু কি বাঘ না হনুমান? এই, তুই কি এখন বল দিবি? আমি তো বললাম ভালো করে চান তাহলে দিয়ে দিব। পারবো না। ওকে। আমি আর কথা না বলে আবার হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বলটা নিয়ে চলে আসলাম। মেয়েটা পেছন থেকে বেশ কয়েকবার ডাকছে, কিন্তু আমি ওইদিকে কর্ণপাত করিনি। মেয়েটা তো দেখতে অনেক কিউট, আবার দেখে বড়ই তো মনে হলো, কিন্তু বাচ্চাদের সাথে খেলছে কেন? কিছু কিছু মেয়ে থাকে না, যতই বড় হোক না কেন তাদের বাচ্চাদের মতো স্বভাব যায় না। এই মেয়েটাও মনে হয় ওই গ্রুপের। সে দুপুরে বের হয়েছি, এখন প্রায় সন্ধ্যা। বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে বলটা কাঠের উপর রেখে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হয়ে জানালার পাশে দাঁড়ালাম। পাশের বাসায় কেন জানি খুব চেঁচামেচি হচ্ছে। পাশের বাসায় আবার এই সন্ধ্যাবেলায় কি হলো? আমার দাদিকে দেখলাম ওই বাসা থেকে বেরিয়ে আসতে। দাদি বাসায় আসতেই দাদির কাছে গেলাম। দাদি, কই গেছিলা? পাশের বাসায় গেছিলাম একটু। কেন? আর হ্যাঁ, পাশের বাসায় এত চেঁচামেচি কিসের? আর বলিস না, ওই বাসায় একটা মেয়ে আছে, প্রচুর রাগী, কিন্তু মনটা অনেক নরম। আমার কাছে সব সময় আসে, গল্প করে, আমার সাথে পান খায়, আমার মাথায় তেল দিয়ে দেয়,
আমি ওর মাথায় তেল দিয়ে দিই। পাশের বাসায় কি হয়েছে সেটা জানতে চাইছি, পাশের বাসার মেয়ের ডিটেলস জানতে চাইনি। আরে ওই পাগলিটার বল নাকি একটা অপরিচিত ছেলে নিচে, তাই পুরো বাড়ি মাথায় তুলছে। তার মানে আমি যে বলটা নিছি সেটা আবার না তো? ওহ, একটা বলের জন্য এত চেঁচামেচি করতে হবে? ওর জিনিস কেউ নিলে ওর নাকি খুব রাগ ওঠে। না জানি ওই ছেলের কপালে কি আছে। ওই মেয়ের থেকে দূরে থাকবি। এলাকার বেশিরভাগ ছেলের ওর থাপ্পড়ে স্বাদ হজম করছে। ওই মেয়ের থেকে দূরে থাকবো কি? অলরেডি তো মনে হয় ওর শত্রুপক্ষের খাতায় নিজের নাম লিখাই দিছি। দাদি ওনার রুমে চলে গেল, আমিও আমার রুমে আসলাম। সেদিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে সময় দেখে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে হঠাৎ কালকের বলটার কথা মনে পড়ল। মনে পড়তেই বালিশের পাশে তাকালাম। কাল রাতে বলটা বালিশের পাশে রেখে ঘুমিয়েছিলাম, কিন্তু বলটা নেই কেন? কে নিল? রুম থেকে বের হয়ে আম্মুকে ডাকলাম, আম্মু আম্মু। হ্যাঁ বল, ডাকলি কেন? আমার বালিশের পাশে একটা বল ছিল, সেটা কে নিছে? আমি কিভাবে জানবো? আমায় বলছিস কেন? তাহলে কে জানে? আমার রুমে কে আসছিল সকালে? সকালে তোর দাদি একবার গিয়েছিল তোকে ডাকতে। তার মানে এই বুড়ির কাজ। আম্মু, দাদি কই? ছাদে বসে আছে। আমি ছাদে আসলাম, এসে দেখি দাদি বসে বসে আশার শুকাচ্ছে। দাদি, তুমি আমার রুমে গেছিলা? কেন? আমার রুম থেকে বল নিছো কেন? আরে শোন না, তোর বলটা আমি ওই পাগলিটাকে গিয়ে দিয়ে আসছি। কি? তুমি আমার বল পাশের বাসার মেয়েকে দিয়ে আসছো? কাল ও বলের জন্য যা শুরু করেছিল, আর সকালে তোর ঘরে বল দেখলাম। তুই বল কি করবি, তাই বলটা ওকে দিয়ে আসছি। আমি কি পৃথিবীর মাঝে এখনো আছি, নাকি শনিতে চলে গেছি? কেন, তোর আবার কি হলো? তুমি আমার মানে একটা ছেলের ঘর থেকে বল বের করে এই ভেবে যে ছেলেটার বলের দরকার নেই, আর সেই বল তুমি একটা মেয়েকে গিয়ে দিয়ে আসছো? আচ্ছা, ছেলের বলটার কি বেশি দরকার নাকি মেয়ের? আরে বাবা, বাদ দে না, ও খুব খুশি হয়েছে। থাকো তুমি ওই মেয়ের খুশি নিয়ে, আমি গেলাম। ওই পাগল, শোন, রাগ করিস কেন? আমি দাদির কথায় কান্না দিয়ে নিচে চলে আসলাম। একটু পরে দাদিও নিচে আসলো। আমি সকালের খাবার খেয়ে রুমে বসে গেমস খেলছি। আম্মু দাদি বসে টিভি দেখছে। মহিলাদের তো বাসার কাজ শেষ হলেই বসে যাই সিরিয়াল দেখতে। একটু পরে কে একজন আসলো মনে হলো। মাথাটা একটু তুলে দরজার দিকে তাকালাম। এটা তো কালকের মেয়েটা, মানে পাশের বাসার মেয়েটা। এই অসময়ে আমাদের বাসায় কি করে? আজ যদি আমায় দেখে তবে না জানি কি কাণ্ড করে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো মা, ভালো। তুই কেমন আছিস? ভালোই। সকাল থেকে মহারানীর কোনো ছায়া দেখা গেল না। কি করলি সকাল থেকে? তেমন কিছু না, সকাল থেকে আম্মুর পেছনে পেছনে ঘুরেছি রান্না শিখবো তার জন্য, কিন্তু আমায় পাত্তাই দিচ্ছে না। কেন? বলে তোর শাশুড়ির কাছে শিখে নিবি। ঠিকই তো বলে। এই বুড়ি, তুমি কাকে যেন দেখাতে চাইলা তখন? মেয়েটি দাদিকে উদ্দেশ্য করে বলল। ও, তাহলে তুই ওই জন্য বাসায় আসলি? কেন? আমি বোধহয় এমনি আসছি না। দাঁড়া, দেখাচ্ছি। এই বুড়ি আবার কি এমন জিনিস দেখাতে চাইছে যেটা দেখার জন্য এই মেয়ে আমাদের বাসায় আসছে? আমি মনে মনে এসব ভাবছি, হঠাৎ দাদি আমাকেই ডাকলো। আবির, এই আবির। হ্যাঁ দাদি। দাদি কি আমাকে দেখানোর জন্য মেয়েটাকে ডাকছে? আমি দাদির কাছে আসলাম। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় চোখ কপালে উঠে গেছে। দাদি, ডাকলা? হ্যাঁ, সকালবেলা তোর বলটা নিয়ে ওকেই দিছি। ওর নাম তানিশা, আর তানিশা ও আবির। তোমার নাতি তো অনেক বড় হয়ে গেছে।
আবির, তোরা রুমে গিয়ে কথা বল, আমি টিভি দেখছি। কথা বলার কি দরকার, পরিচয় তো হলোই। কি যে বলেন না, পরিচয় হওয়ার পর যদি একটু কথা বা গল্প না করি তবে কি হয়? পরে দেখা যাবে রাস্তায় আপনাকে থাপ্পড় দিয়ে বসলাম, তখন কি জিনিসটা ভালো দেখাবে বলুন তো? এই মেয়ে কি আমায় ইনডাইরেক্ট হুমকি দিচ্ছে নাকি? তোরা আবিরের রুমে গিয়ে কথা বল। কি আর করার, বাধ্য হয়ে দজ্জাল মেয়েটাকে নিয়ে আমার রুমে আসলাম। রুমে এসে তানিশা দরজাটা আটকায় দিল। আপনি দরজা আটকায় দিলেন কেন? আপনাকে যদি দরজা খোলা রেখে ধোলাই করি তবে তো সবাই বুঝবে যে তাদের আদরের আবির বাবু ধোলাই হচ্ছে। মানে? তুই আমার বল নিয়েছিলি কেন কাল? হুম। বলটা মাথায় লেগেছিল তাই। আর সেই বল আজ দাদিকে দিয়ে আমায় পাঠাই দিছিস, তাই না? বালিশ তুলে আমায় মারতে শুরু করলো। আমি কিছু বলতে যাব এমন সময় বাইরে থেকে আম্মু তানিশাকে ডাকলো। আন্টির ডাকার জন্য বেঁচে গেলি, নয়তো আমার বল নেওয়াটা ভালো করে শিক্ষা দিতাম। হাই হাই, এই মেয়ে বলে কি? দাদি যা বলছিল সেটাই তো ঠিক। এই মেয়ে তো খুবই ভয়ঙ্কর। বাসায় ভালো থাকতে হলে এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে। তানিশা রুম থেকে বের হয়ে চলে গেল আম্মুর কাছে, আর সাথে সাথেই দাদি আমার রুমে এসে হাজির। কি রে, দরজা বন্ধ করে কি করলি তোরা? কই কিছু না তো, গল্প করলাম। তাহলে দরজা বন্ধ করলি কেন? আমি তো দরজা বন্ধ করিনি, যে দরজা বন্ধ করছে তাকে বলো। বুঝি, সবই বুঝি, বয়স তো আর কম হলো না। বুঝতে বুঝতে চুল পেকে হলুদ টুকু সাদা হয়ে গেছে। দাদি হাসতে হাসতে চলে গেল। আমি বোকা চৌধুরীর মতো দাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এই বুড়ি তাহলে টিভি দেখেনি, আমার রুমের দিকেই তাকিয়েছিল। রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। এলাকায় কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া জীবনটা যে কত দুর্ভিক্ষ, কতটা বোরিং তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। একটু পরে আম্মু আর একজন মহিলা ছাদে আসলো। ভাবি, আমি একাই সব সামাল দিতে পারবো না। চিন্তা করেন না ভাবি, আমরা তো আছি। কাল সকাল থেকে আপনারা সবাই থাকবেন, কালকে সব দায়িত্ব আপনার। আচ্ছা, সব কিছু সংগ্রহ করে রাখা আছে তো? আপনি একবার গিয়ে সব কিছু দেখে আসলে ভালো হতো। আচ্ছা, আমি একটু পরে যাচ্ছি, কিছু হাতের কাজ আছে সেটা শেষ করে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। আচ্ছা। মহিলা চলে গেল, কিন্তু কি যেন মনে করে আবার ফিরে আসলো। ভাবি, শুনলাম আপনার ছেলে আসছে। হ্যাঁ ভাবি, কার থেকে শুনলেন? আপনার শাশুড়ি বলল। তো কই আপনার ছেলে? ওই তো দাঁড়িয়ে আছে। আবির, এই আবির। আম্মু যে এখন আমায় ডাকবে সেটা আমি আগেই আন্দাজ করতে পারছিলাম। হ্যাঁ আম্মু। উনি হচ্ছে তানিশার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, অনেক বড় হয়ে গেছে। বিয়ে দেব, পাত্রী খুঁজছি। আমি লজ্জায় কিছুটা মাথা নিচু করলাম। লজ্জা তো মোটেই পাইনি, কিন্তু আন্টিকে দেখাচ্ছি যে আমি লজ্জা পেয়েছি। আসো বাবা, আমাদের বাসা থেকে ঘুরে আসো। এখন না আন্টি, আম্মু সহ যাবো এক সময়। ঠিক আছে, তাহলে আমি আসি। মহিলাটা চলে গেল। এবার আম্মু আমার দিকে তাকালো। কি রে, তুই আবার লজ্জাও পাস? কে? আমি? কখন? তাহলে একটা আগে মাথা নিচু করলি কেন? ওটা তো আন্টিকে দেখানোর জন্য। ও আচ্ছা, তুই থাক, আমার কাজ আছে। আম্মু চলে যাচ্ছে। আম্মু, কিছু বলবি? কাল কে আছে যে উনি তোমায় ডেকে গেল? কাল ওনার বড় মেয়ের গায়ে হলুদ। কেন, তুই জানিস না? কই না তো। তোর জানতে হবে না। আম্মু চলে গেল। আমিও আবার বাইরের পরিবেশটা দেখতে লাগলাম। সারাদিন ঘরে বসে শুয়ে থাকতে আর ভালো লাগে না। ইচ্ছা হয় কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু কাকে নিয়ে যাব? কাউকে তো চিনি না। বেশ কিছু সময় পর আম্মু আবার আসলো। কি রে, যাবি? কোথায়? তানিশাদের বাসায়। ডেকে তো গেল, চলো যাই। ওখানে গিয়ে কোনো পাকনামি করবি না। কি যে বলো না, আমি কত ভদ্র। সেটা তো আমি ভালো করেই জানি, এখন চল। আমি আর আম্মু আন্টির বাসায় আসলাম। আমরা যাওয়ার পর আন্টি আমাদেরকে হলুদ আর বিয়ের সব জিনিসপত্র দেখাতে লাগলো। কোনো কিছু বাদ পড়ে নাকি সেটা বারবার আম্মুর থেকে জানতে চাচ্ছে।
এসব দেখতে দেখতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রায়। আন্টি, আফু কই? আমি হঠাৎ করে কথা বলায় দুজনেই জিনিসপত্র দেখায় ব্যাঘাত ঘটল। দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার কথাটা কিছুটা অপ্রত্যাশিত। কোন আপু? যে আপুর বিয়ে। কেন? ওকে দিয়ে তোর কাজ কি? এখানে তো তোমরা তোমাদের কাজ করছো, আমি বসে বসে কি করব? তাই গিয়ে আপুর সাথে একটু কথা বলে আসি। ও ও তো ওর রুমে আছে, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে শেষ রুমটা ওর, তুমি যাও। আচ্ছা। আমি ওখান থেকে বের হলাম। বের হয়ে আগে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছে এতক্ষণ আমার দম বন্ধ হয়েছিল। সিঁড়ি দিয়ে উঠে এখন আমি আপুর রুমের সামনে। দরজায় নক করলাম। কে? মেয়াই আসবো? একটু মজা করে বললাম। আসো। আমি ভিতরে আসলাম। আপু মনে হয় ভেবেছিল পরিচিত কেউ, কিন্তু আমায় দেখে কিছুটা অবাক হলো, কারণ আমি আপুর অপরিচিত। আর সোজা তার বেডরুমে এসে পড়ছি। এই, কে তুমি? রিল্যাক্স আপু, ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি বাঘও না, ভাল্লুকও না। তুমি কে? আর আমার রুমে কেন আসছো? আমি আবির, পাশের বাসার। ও, সকালবেলা দাদি এসে তাহলে তোমার কথাই বলছে। মনে হয়। অনেক বড় হয়ে গেছো। কি যে বলো না আপু, সারা জীবন কি ছোট থাকবো নাকি? তো জীবনের প্ল্যান কি? আপাতত বিয়ে করা। কি? বিয়ে? হাসলা কেন? এমনি। তো কাউকে কি পছন্দ করে রাখছো নাকি? না, ভাবছিলাম তোমায় বিয়ে করব, কিন্তু তুমিও তো অন্য কাউকে বিয়ে করছো। ওলে বাবু তালে। তাক, আর সান্ত্বনা দিতে হবে না। আপুর সাথে বেশ কিছু সময় ধরে গল্প করলাম। আপু অনেক ফ্রেন্ডলি। এ সময়ে আপুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আপু, তুমি কত মিষ্টি। তোমার বোনটা এমন কেন? কে? তানিশা? হুম। কেন, থাপ্পড় খাইছো নাকি? আরে না, আমায় কেন থাপ্পড় দিবে? সব সময় একটা কটমটে মেজাজে তাকে মনে হয়, তাই বললাম। ও একটু ওই রকম। আপু বারবার কানে যেন ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি কি তোমায় বিরক্ত করছি? কই না তো, তোমার সাথে কথা বলতে আমার ভালোই লাগছে। ওহ, তাকে ফোন দিচ্ছ এত? ফটোগ্রাফারকে, কিন্তু রিসিভই করছে না। কাল ফাংশন, এখন ফোন রিসিভ করছে না। রাগ উঠে না বলো? আচ্ছা আপু, তোমার হলুদের ফটোগ্রাফি আমি করে দেই। তুমি পারো? খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ও যদি পরে ফোন দেয় তো নিষেধ করে দিব। তাহলে আপু আমি আসি। আচ্ছা, পরে আবার দেখা হবে। আমি আপুর রুম থেকে বের হয়ে আম্মুরা যে রুমে ছিল সেই রুমে আসলাম। আম্মু আর আমি বাসায় আসলাম। সারাদিন বাসায় বসে থাকতে রীতিমতো যাবজ্জীবন কারাদণ্ডের মতো মনে হচ্ছে। রুমের এই চার দেয়ালের বন্দি জীবন। যদিও বাইরে যেতে নিষেধ নেই, কিন্তু বন্ধু ছাড়া একা একা কোথাও যেতে ইচ্ছে করে না। একটু পরে আম্মু আসলো খাবারের জন্য ডাকতে। দুপুরের খাবার শেষ করে ছাদে এসে বসে আছি। কিছু দূরে কয়েকজন ক্রিকেট খেলছে মনে হচ্ছে। তাড়াতাড়ি নিচে আসলাম, আম্মুকে বলে দেখতে গেলাম। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালাম, কারণ এরা তো কালকের পিচ্ছে বাহিনী। এরা আমায় খেলতে নিবে না, এটা আমি ভালো করে জানি। তাতে আবার ডাইনি মেয়েটাও আছে, ও তো কখনোই নিবে না। তাই আর সামনের দিকে না গিয়ে বাসার দিকে ফিরলাম। রাস্তায় আপুর সাথে দেখা। আবির, কই গেছিলা? এই তো আপু, একটু খেলতে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি খেলা শেষ? না, তো ফিরে এলে যে? ওখানে তোমার ডাইনি বোনটা আছে তো, তাই। ও আচ্ছা। কিন্তু তুমি এই দুপুরে কই যাও? তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? না না না, কাল তোমার হলুদ। আজ আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। জানি আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু প্রথমেই সেটা মিস করছো। কথাটা আপুকে একটু মজা করে বললাম। আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম। তাহলে আমার কাছে যাচ্ছ কেন শুনি? তোমায় নিয়ে মার্কেটে যাবে। মার্কেট কেন? হলুদের শাড়িটা আমার মোটেও পছন্দ হয়নি, তাই নতুন একটা কিনতে যাব। ও, কিন্তু আপু আমি তো রাস্তা চিনি না। রাস্তা আমি চিনি। তুমি বাইক চালাতে পারো তো? খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি। চলো। এরপর আমি আর আফু মার্কেটে যাই। আমি আফুর সাথে ভিতরে কিছু সময় থেকে আবার এসে ওয়েটিং রুমে এসে বসলাম।
মেয়ে এক আজব জিনিস, একটা শাড়ি পছন্দ করতে পারছে না। অথচ যদি আমরা ছেলে হতাম তাহলে এতক্ষণে 3-4 বার কাপড় কিনা শেষ করতাম। সেই 3টা থেকে এখন প্রায় 7টা বাজে, এতক্ষণ ধরে শুধুমাত্র একটা শাড়ি কিনলো। জীবনে আর কোনো মেয়ের সাথে শপিং করতে আসবো না, আজকে শিক্ষা হয়ে গেছে। একটু পরে আপু বের হলো। আপু, শাড়ি পছন্দ হলো? আর বলিও না, নতুন কোনো শাড়ির কালেকশন নেই, তাই ওই ওল্ড মডেলটাই নিতে হলো। হো আচ্ছা, মেয়েদের মন বোঝা আর এভারেস্ট জয় করা একই কথা। এতক্ষণ ধরে দেখেও নাকি পছন্দ মতো শাড়ি পাইনি। শাড়িটা দেখবা? না থাক আপু, বাসায় গিয়ে দেখব। এরপর দুজনেই বাসায় আসলাম। সারা রাস্তায় বকবক করতে করতেই বাসায় পৌঁছালাম। একটা মেয়ে যে এতটা বকবক করতে পারে জানতাম না। কোনো দোকানদার কি বলছে কোথাও কোনো শাড়িটা ভালো লেগেছে, কোন দোকানে দাম বেশি, সব কিছু যেন মুখস্থ করে ফেলেছে। আপুর বাসার সামনে এসে ব্রেক করলাম। আপুদের বাসায় লাইটিং করবেই তো, কাল তো হলুদ। তো আফু, আমি তাহলে আসি? ভিতরে আসো, নাস্তা করে যাও। না আপু, বাসায় যাই। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিলাম, এমন সময় আপু আবার ডাকলো। আবির, এই আবির, হ্যাঁ আপু। তোমার নাম্বারটা দিয়ে যাও। তো হ্যালো বন্ধুরা, আপনারা গল্পটা শুনতে থাকুন। এখানে আমার নাম্বারটা দেওয়া হচ্ছে। যদি কারো কাজ করার ইচ্ছে থাকে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্য আপনাদের ভয়েস নেওয়া হবে। 009687283646। পরে ফোন দিব। আচ্ছা। আর হ্যাঁ, এটা তোমার জন্য। আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আমি বললাম, কি এটা আপু? এটা তোমার আপুর পক্ষ থেকে গিফট। কিন্তু কোনো কিন্তু নেই, এতে একটা পাঞ্জাবি আছে, কাল পরবা। বাসায় এসে ফ্রেশ হলাম। একটু পরে দাদি আসলো। কি রে, কই গিয়েছিলি? আপুকে নিয়ে শপিং করতে। ও, খেতে আয়। তুমি যাও, আমি আসছি। হালকা একটু গিয়ে আবার রুমে আসলাম। বেডের উপর বসে বসে রুমটা দেখছি। সচরাচর কাজ না থাকলে আমি সেসব অকাজ করি, তার মাঝে এটা একটা। রুমে কি কি জিনিস আছে, কয়টা টিকটিকি আছে, এগুলো গুনি। হঠাৎ চোখ পড়লো গিটারের উপর। অনেক দিন হলো গিটারটা ধরা হয় না, কিন্তু গিটারের উপর কোনো বালি জমে নেই। মনে হয় আম্মু রেগুলার পরিষ্কার করে। গিটারটা হাতে নিয়ে ছাদে আসলাম। চারদিক কেমন জানি নিস্তব্ধতা বিরাজ করছে, কোথাও কোনো শব্দ নেই। গিটারের সুর তুলতে চেষ্টা করছি, কিন্তু অনেক দিন পর তো, তাই একটু সমস্যা হচ্ছে। বিরক্ত হয়ে গিটারটা আবার রুমে নিয়ে এসে রাখলাম। গিটারটা রেখে পিছনে ঘুরে দেখি দজ্জাল মেয়েটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওকে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে কাউকে দেখলে একটু ভয় পাওয়া বা চমকে যাওয়া স্বাভাবিক। আপনি রাতের বেলা আমার রুমে আসছেন কেন? এমনি। কেন, আসা যাবে না? কারো রুমে আসতে গেলে যে পারমিশন নিতে হয় সেটা জানেন না? জানি, কিন্তু এই বাসার সবগুলো রুমই আমার, তাই কারোর পারমিশনের প্রয়োজনই পড়ে না। আমার রুমে আসতে গেলে পারমিশন নিতে হবে। নিব না পারমিশন, কি করবি? যখন ইচ্ছে হবে তখনই আসবো। কিছু করতে পারবি? তানিশা কথা বলছে আর আমার দিকে আসছে, আর আমি পিছনে পিছিয়ে যাচ্ছি। পিছনে পিছিয়ে যেতে যেতে বেডের উপরে বসে পড়লাম। আপনি এত অল্পতেই রেগে যান কেন? জানি না, তোকে দেখলেই কেমন জানি রাগটা নিজ দায়িত্বে উঠে যায়। ও, তাহলে এক কাজ করেন, আমি তো আপনাদের বাসায় যাই না, সো আপনিও আসবেন না। তাহলে আমায় দেখতে হবে না, আপনার রাগও উঠবে না। বেশি বুঝবি না। আর গিটারটা ওভাবে রাখলি কেন? কিভাবে রাখছি? যেভাবে রাখা ছিল সেভাবেই রাখছি। ওটা কখনোই ওভাবে রাখা ছিল না। আমার রুম আর আমার থেকে আপনি বেশি জানেন? জানি, কারণ আমি প্রতিদিন রুমটা পরিষ্কার করি আর সব জিনিস গুছিয়েই রাখি। মানে আপনি আমার রুম গুছিয়ে রাখেন কেন? তখন তো জানতাম না যে এটা একটা গাধার বা গরুর রুম, নয়তো জীবনেও রুমে আসতাম না। এখন তো জানলেন, সো আর আসার দরকার নেই। বললেই হলো।
এত কষ্ট করে গরুর থেকে মানুষের রুম বানালাম, আর আপনি আবার গরুর রুম বানাবেন, সেটা হচ্ছে না জানেন। প্রতিদিন আসবো, যখন ইচ্ছে হবে তখনই আসবো। এসে যদি দেখি একটা জিনিস এপাশ থেকে ওপাশ হয়েছে, তো আপনার একদিন কি আমার জয় কয়দিন লাগে? তানিশা কথা শেষ করে চলে গেল। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজব দুনিয়া। আমার রুমে আমি নিজের ইচ্ছে মতো শান্তিতে থাকতেও পারবো না। হে খোদা, হয় ওটাই নাও, নয়তো মই পাঠাও, নিজেই উঠে যাই। এসব উল্টোপাল্টা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি। স্বপ্নে দেখতেছি আমি বৃষ্টিতে ভিজছি। আহ, কতটা মজা বৃষ্টিতে ভিজে। হঠাৎ কে যেন বৃষ্টির মাঝে ছাদের উপর থেকে এক বালতি পানি আমার উপর ঢেলে দিল। সাথে সাথে চমকে উঠে ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে। আমি স্বপ্নের মধ্যে বৃষ্টিতে ভিজলাম, আর বাস্তবে আমার শরীর ভিজে গেছে। আজব তো। সামনে তাকাতে দেখি দজ্জাল মেয়েটা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। ও, তাহলে এজন্যই আমার শরীর ভিজে গেছে। আর আমি ভাবলাম, যাই হোক, এই আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা আপনার। মানে? আপু সকাল থেকে আপনাকে অনেকবার ফোন দিছি, আমায় বলল আপনি নাকি রিসিভ করছেন না, তাই আসলাম দেখতে বেঁচে আছেন নাকি গেছেন। তো ডাকলে তো পারতেন, পানি দেওয়ার কি দরকার ছিল? ভাবলাম ডাকলে যদি না ওঠেন তাহলে শুধু শুধু সময় নষ্ট, তাই যেটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা নেই সেটাই প্রয়োগ করলাম। আফু কি জন্য ডাকছে? আপনাকে কি যেন দায়িত্ব দিচ্ছে নাকি? ও শিট, আমার তো মনেই ছিল না। থাকবে কেমনে আমি বুঝি না, আপু এই অকর্মা লোকেদের দায়িত্ব কেন দেয়? ও হ্যালো, বেশি বকবক না করে রুম থেকে চলে যান। কেন? কেন মানে, আমি এখন গোসল করব, এরপর রেডি হব। তো আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আর হ্যাঁ, যা করবেন একটু তাড়াতাড়ি, কারণ একটু পরে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, আপনি দয়া করে চলে যান। তানিশা চলে গেল। আমি গোসল করে আসলাম। আলমারি খুলে ড্রেস দেখছি, এমন সময় মনে হলো আফু তো ওনার গিফটটা পড়তে বলেছে। শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিটা বের করলাম, একটা হলুদ পাঞ্জাবি, পুরোটা আবার হলুদ না। আমি সচরাচর কালো, সাদা আর নীল পাঞ্জাবি পরতে পছন্দ করি। হলুদ যদিও আমি অতটা পছন্দ করি না, তবুও আপুর বিয়ে আর আপু নিজেই গিফট করেছে, তাই পড়তেই হবে। রেডি হয়ে ক্যামেরা নিয়ে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার আবির, এত লেট কেন? কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম তো, তাই। ও, খাইছো? না। আসো, আমি খাইয়ে দিচ্ছি। এরপর আপু খাইয়ে দিল। আপু খাইয়ে দিচ্ছে আর আমি ক্যামেরার লেন্সটা পরিষ্কার করছি, সামনে থেকে একটা টবের ছবি তুলবো। এমন সময় আমার দৃষ্টি থমকে যায়, মনে হয় আমি কোনো পরীকে দেখলাম। কি হলো আবির, ওইদিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আফু, ওই মেয়েটাকে ওকে চিনতে পারছো না? চিনতে পারলে কি আর জিজ্ঞেস করতাম? ওটা তো তানিশা। কি? হ্যাঁ। আচ্ছা আফু, তুমি রেডি হয়ে নাও। আর হ্যাঁ, সবার ছবি তুলবো নাকি শুধু তোমার? আমার একার কেন, সবার তুলবা। আচ্ছা। আমি পানি খেয়ে তানিশা যেখানে ছিল সেখানে তাকালাম, কিন্তু সেখানে তো কেউ নেই। কই গেল? আমি পুরো বাসায় প্রায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তবে এই সময়ে একটা পিচ্চি মেয়ের সাথে পরিচয় হয়ে গেছে। বয়স 6 থেকে 7 হবে, কেবল শুদ্ধ ভাষায় কথা বলতে শিখেছে। পিচ্চিটা ওর ছবি তুলে দেওয়ার জন্য জিদ করছে। আমার চোখ খুঁজতেছে একজনকে, আর এই পিচ্চি আছে ওর ছবি তোলা নিয়ে। পিচ্চির সাথে মজা নিচ্ছি, এমন সময় কানে নুপুরের আওয়াজ আসলো। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি আপু আর কয়েকটা মেয়ে নামছে। ক্যামেরাটা হাতে নিলাম আপুর ছবি তোলার জন্য, কিন্তু আপুর ছবি তুলতে গিয়ে আমার চোখ আটকে গেল পাশের মেয়েটার দিকে। আপুকে বাদ দিয়ে আগে ওর পিক তুললাম। আপুকে নিয়ে এসে যেখানে হলুদের অনুষ্ঠান করা হবে সেখানে বসালো। আমি নিজের অজান্তেই ওদের পিছন পিছনে আসলাম। কেন আসলাম সেটা জানি না, কিন্তু কোনো এক অদৃশ্য সুতো আমায় টেনে নিয়ে আসছে। আমি আপুর কয়েকটা পিক তুললাম,
এরপর দেখি তানিশা উপরে যাচ্ছে। পিক তোলা বাদ দিয়ে আমিও ওর পিছনে পিছনে আসলাম। মনে হচ্ছে আমায় কেউ নিজের বশে করে রেখেছে। আমি কী সব ভাবছি, আমি কোথায় যাচ্ছি, কোনো কিছুরই উপর আমার কোনো ইচ্ছে কাজ করছে না। শুধু এটা ভাবছি যে ও যেখানে যাবে আমাকেও যেতে হবে। বাস্তবতা থেকে মনে হয় অনেকটা দূরে এখন আমি অবস্থান করছি। ও হ্যালো, তানিশা ডাকে বাস্তবতায় ফিরে আসলাম। বলেন। কি সমস্যা? কই, আমার কোনো সমস্যা নেই তো। তো আমার পেছনে পেছনে কি? কিছুই না। দেখুন, সেই তখন থেকে দেখছি আপনি আমার পেছনে পেছনে ঘুরছেন। মতলবটা কি শুনি? আচ্ছা, আপনি কি সত্যি তানিশা? মানে? তানিশা রেগে গিয়ে বলল, না কিছু না। আপনি জানেন কি যে আপনি এখন কোথায়? কোথায়? আশপাশটা একটু চোখ বুলিয়ে নিয়ে বললাম, আমার রুমে। কি? আপনার রুমে আমি কি করছি? সেটা আমি কি করে জানবো? ভুলে চলে আসছি। এখন চলে যান, আমি কাপড় চেঞ্জ করব। কেন? কাপড় চেঞ্জ করবেন কেন? আমি বেশি সময় শাড়ি পরে থাকতে পারি না। তো কি হয়েছে? আজ আপনাকে শাড়ি পরেই থাকতে হবে। কেন? আমি এখন জামা পরব। আপনি বুঝতে পারছেন না শাড়িতে আপনাকে কতটা সুন্দর লাগছে। কেন? আমি এমনিতেই সুন্দরী। কিন্তু প্লিজ আজ আমার জন্য শাড়িটা পরে থাকুন। মুমু আর কিছু না বলে নিচে চলে আসলো। কি আজব, ওর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে ধরা খেয়ে গেলাম, সেটাও আবার ওর রুমে এসে। যাই হোক, উল্টো পাল্টে কিছু বলেনি তো এটাই অনেক। নিচে আসলাম, আবারও নিজের কাজে মনোযোগ দিলাম, কিন্তু মাথায় ওই হলুদ পরীর কথা গিটারের সুরের মতো বাজতে শুরু করলো। তানিশা আপুর পাশেই বসে আছে। জানি না আপুর কয়টা পিক তুলছি, তবে তানিশার অনেকগুলো পিক তোলা হয়ে গেছে। তানিশার কয়েকজন বান্ধবী আসছে, তানিশা তাদের সাথে গল্প করছে। হালকা বাতাসে তানিশার চুলগুলো বারবার ওর মুখের উপরে চলে আসছিল। বারবার সরিয়ে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে আলতো করে সরিয়ে দেই, কিন্তু না বাবা, এই বড়া মজলিসে থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাতে নাকি উনি আবার থাপ্পড় বিশেষজ্ঞ। তানিশা আর ওর বান্ধবীরা যখন আমায় নিয়ে কথা বলছিল তখন আমি ওদের পাশেই ছিলাম। ওরা কি বলছে প্রায় সব কিছু শুনতে পাচ্ছি। ওই ছেলেটা কে রে তানিশা? কোন ছেলেটা? ক্যামেরা হাতে। ও কে সেটা জেনে তোদের কি কাজ শুনি? কাজ আছে, বল না কেউ। পাশের বাসার আন্টির ছেলে। ছেলেটা তো অনেক কিউট। খবরদার, নজর দিবি না। কেন, তুই কি নিজের নামে করে রেখেছিস নাকি? তাই মনে হয়। ওই দেখ না, ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবিও পরেছে। এই শোন, উল্টো পাল্টা ভাবনা বন্ধ কর বুঝলি? আর ওর সাথে আমি অসম্ভব। ও, তাহলে আমাদের একটু আলাপ করাই দে না। আমি কেন দিব? তোদের যদি দরকার হয় তো তোরা নিজে গিয়ে কথা বল। ও ওকে, তুই শুধু আমাদের সাথে থাকবি। পারবো না। তুই পারবি আমি জানি, চল। তানিশাকে জোর করে নিয়ে আসলো। আমিও অন্যদিকে তাকিয়ে এমন একটা ভাব নিলাম যে আমি ওদের কোনো কথাই শুনিনি। এক্সকিউজ মি। আমায় বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া তো আর আশেপাশে কেউ নেই। হ্যাঁ বলুন। আমাদের সবার গ্রুপ পিক তুলে দিবেন? অবশ্যই, কেন নয়। আপনারা সবাই গিয়ে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আচ্ছা। সবাই গিয়ে দাঁড়ালো, কিন্তু তানিশা গেল না। কি রে তানিশা, আয়। আমি যাব না। কেন? কি কেন? যাবেন না কেন? আমি যাকে তাকে দিয়ে পিক তুলি না। ও আচ্ছা। তানিশা আমার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। একটু পরে বরপক্ষ থেকে কয়েকজন মেয়ে আর মহিলা আসলো আপুকে হলুদ দিতে। বরপক্ষ থেকে আসা মানুষগুলোকে ভিতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করা হচ্ছে। এই ফাঁকে আমি আপুর বেশ কিছু পিক তুললাম, আর তানিশার বান্ধবীদেরও। আবির, এইদিকে আসো তো। আপুর থেকে একটু দূরে ছিলাম। হ্যাঁ আপু, কিছু বলবা? তুমি ছাদে যাও, এরপর ছাদ থেকে এই পুরোটা ক্যাপচার করতে পারবে। হ্যাঁ, কেন পারবো না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি।
এতক্ষণ যে পিকগুলো তুলছি সেগুলো দেখছি আর ছাদের দিকে যাচ্ছি। সামনের দিকে আমার কোনো খেয়াল নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, হঠাৎ কারো সাথে ধাক্কা লাগলো। কার সাথে ধাক্কা লাগলো, সে পড়ে গেছে নাকি দাঁড়িয়ে আছে সেটা না দেখেই শুধু সরি বলে আমি আমার মতো চলছি। ছাদে আসলাম। এদের ছাদটা তো খুব সুন্দর, অনেক ফুলের গাছ। আমি আপুর কথা মতো সামনের পুরোটা ক্যাপচার করছি। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি হাতটা সরিয়ে দিলাম, আবার হাত দিছে। এবার রাগ উঠল। পিছনে তাকাতেই ঠাস করে কে যেন আমাকে থাপ্পড় মেরে দিল। আমার গালে থাপ্পড় পড়ল, কিন্তু যে থাপ্পড় দিল তাকে তো আমি চিনি না, তাহলে মারলো কেন? থাপ্পড় দিয়ে শুধু একটা সরি বলে চলে গেল। আজব মানুষ। আমি গালে হাত দিয়ে নিচে আসলাম। এসে পিকগুলো দেখানোর জন্য আপুর কাছে আসলাম। যে আমায় থাপ্পড় দিছে সে আপুর পাশেই বসে আছে। মেয়েটাকে দেখে আর ওইদিকে গেলাম না, অন্যদিকে মোড় ঘুরালাম। হঠাৎ আপু নিজেই আমাকে ডাকলো। এবার আর না গিয়ে হুঁপাই নেই। হ্যাঁ আপু। তোমায় যেটা করতে বললাম করেছো কি? হ্যাঁ আপু। কই দেখি। আমি আপুকে পিকগুলো দেখালাম। আপু আবার ওনার পাশে বসে থাকা সবাইকে দেখালো, আর সবগুলো ওনার শ্বশুর বাড়ির মানুষ। সবাই প্রশংসা করলো। আপু বলছে দেখতে হবে না ভাইটা কার, কিন্তু আমি মোটেও ওনাদের দিকে তাকাইনি। ওপাশে তাকালেই গালটাই ব্যথা অনুভব করছি। আপু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। যে মেয়েটা আমায় থাপ্পড় দিছে সেটা আপুর ননদ। সারাদিন হলুদের অনুষ্ঠানে অনেক বিজি ছিলাম যে খাওয়া দাওয়ার সময়ও পাইনি। আর তানিশাকেও কেন জানি পরে আর কোথাও দেখলাম না। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু শুইলাম। একটু পরে আপুর ফোন। আবির কি করো? শুয়ে আছি। ঘুমাবা? না, কেন? তাহলে আসো পিকগুলো দেখি। আচ্ছা আপু, আমি পিকগুলো ল্যাপটপে নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি। আচ্ছা। একটু পরে ল্যাপটপটা নিয়ে আপুদের বাসায় আসলাম। আপু আসবো? হ্যাঁ আসো। ভিতরে ঢুকে দেখি আপু, তানিশা, আপুর কয়েকজন বান্ধবী। আপু এই যে ল্যাপটপ, পার্সোনালে গিয়ে দেখো, ওইখানে সব পিক আছে। তুমি কই যাও? আসো একসাথে দেখি। না আপু, আমি বরং যাই, তোমরা দেখো। আচ্ছা। আমি আমার বাসায় চলে আসলাম। এসে একটু খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। মাঝে মাঝে রাতের বেলা একা একা বসে থাকতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর স্মৃতির কথা মনে জাগে, যা হয় হাসির কারণ, নয়তো অর্থহীন মন খারাপের কারণ। বসে চোখ বন্ধ করে আসি, কিন্তু আমার কোনো অতীত চোখের সামনে আসছে না। বারবার একটা হলুদ পরীর চেহারা ভাসছে, আর সেটা যে আর অন্য কেউ নয়, সেটা যে তানিশা। এরপর হঠাৎ সেই থাপ্পড়ের শব্দ আচমকা আমার ভাবনার বিচ্ছেদ ঘটালো। চোখ খুলে আবছা আলোয় কাউকে দেখতে পাচ্ছি। আমি ছাদে আসলে সাধারণত লাইট বন্ধ করে দেই। আশেপাশে বাসার আলো আসে একটু। সামনে আসতেই দেখি তানিশা হাতে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আপনার ল্যাপটপ। নিয়ে আসার দরকার ছিল না, আপনার কাছে বা আপুর কাছে রাখলেই হতো। আমাদের তো আর কাজ নেই, আপনার ল্যাপটপ রাখি। ও আচ্ছা, সারাদিন কই ছিলেন? কেন? আপনাকে কেন জানি পরে আর দেখলাম না। সারাদিন মেয়েদের পেছনে দৌড়ালে কেমনে দেখবেন? মানে আমি কখন মেয়েদের পিছনে ছুটলাম? সেটা আমি কেমনে জানবো? যাই হোক, আমি আসি। তানিশা চলে যাচ্ছে। আমি ভাবতে লাগলাম কোন মেয়ের পিছনে ছুটলাম। না ছুটেই যে থাপ্পড়টা খেলাম। আর হ্যাঁ, কারোর পারমিশন ছাড়া তার ছবি তোলা কিন্তু বেয়াদবি। একটু এগিয়ে গিয়ে পিছনে ফিরে বললাম, আর তুলব না। মাথা নিচু করে অপরাধী সুরে কথাগুলো বললাম। তবে পিকগুলো ভালো হয়েছে। হাসিটা মনে হয় কলিজায় এসে লাগলো। তানিশার হাসিটা রীতিমতো বুকের বাঁ পাশে এসে লাগলো। আমি বুকে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আসলে রাগী মেয়েদের হাসি অনেক সুন্দর হয়, কারণ তারা ছলনার হাসি হাসে না, তারা মন থেকেই হাসে। হঠাৎ তানিশার সেই কথাটা মনে পড়ল, পারমিশন ছাড়া অন্য কারো ছবি তোলা বেয়াদবি।
তার মানে আবির নামের একটা ফোল্ডার ছিল, সেটাতে শুধু তানিশার পিক ছিল, আর ওই পিকগুলো ওর অজান্তেই তুলছি। তাহলে কি তানিশা সেই পিকগুলো দেখছে? যদি দেখে তাহলে তো আমি শেষ, কারণ একটা পিকের নিচে লেখা ছিল আমার পলুত পরি। যদি এইটা দেখে তবে আমি শেষ। কিন্তু আমি কেন তানিশাকে নিয়ে এত ভাবছি? আমি ওকে ভালোবেসে ফেললাম নাকি? মনে হয়। রুমে আসলাম, এসে দেখি তানিশা আমার রুমটা গুছিয়ে দিচ্ছে। কাপড়গুলো সব কাটের উপর রাখছিলাম, সেগুলো গুছিয়ে রাখছে। আপনি আমার রুমে কি করছেন? দেখতে পাচ্ছেন না? দেখতেই তো পাচ্ছি, কিন্তু আমার কাপড় আপনি কষ্ট করে গুছাচ্ছেন কেন? বলছি না এই রুমটা আমি সব সময় পরিষ্কার করি, আর আপনাকে বারণ করেছি না এই রুমে এমন অগোছালো না করতে। তানিশা চলে গেল, আমি এসে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল। কিছু একটা আমায় ঘুমাতে দিচ্ছে না। কি সেটা? চোখের ঘুম যেন সব অবরোধ করছে। বারবার শুধু তানিশার কথাই ভাবছি। পাশের কোলবালিশটাকেও আজ মনে হচ্ছে তানিশা পাশে শুয়ে আছে। ভালোবাসলে মনে হয় এমনই হয়, পাগলামিটা অনেক বেড়ে যায়। ফোনে তানিশার কিছু পিক আছে, সেগুলো বের করে দেখলাম, কিন্তু ওকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কী যে করি? হঠাৎ যে আমার কি হলো? ও যে ডাইনি, যদি ভুল করেও জানতে পারে তাহলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। যে রাগ, ওর কোনো ভরসা নেই। সো মনের কথা মনে রাখতে হবে। আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না। মোবাইলে তাকিয়ে দেখি 2টো বাজে। উঠে জানালার পাশে দাঁড়ালাম। তানিশাদের বাসায় এত রাতেও আলো জ্বলছে। ও, আজ তো আপুর বিয়ে, তাই সবাই আনন্দ করছে। তানিশাও নিশ্চয় অনেক আনন্দ করছে, আর আমিও ওকে ভেবে যাচ্ছি বোকার মতো। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে হয়তো ভালো লাগবে, এই ভেবে ছাদে আসলাম। আমাদের বাসার ছাদ আর তানিশাদের ছাদ প্রায় পাশাপাশি। ওদের বাসার ছাদে বেশ কয়েকটা লাইট জ্বলছে। কালকেও তো একটা ছিল বিয়ে উপলক্ষে, হয়তো আজ এগুলো লাইট লাগিয়েছে। হঠাৎ করেই আমার চোখে পড়লো ফুলের গাছের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তানিশাদের ছাদে। কিন্তু ওটা তো তানিশাই মনে হচ্ছে। হ্যাঁ, ওটা তো তানিশা, কিন্তু ও এত রাতে ছাদে কি করছে? যাই করুক না কেন, এত রাতে ছাদে আসাটা বৃথা হয়নি। আমিও ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ও পাশে ঘুরতেই দেখলাম ওর কানে ফোন। ও কার সাথে যে খুব হেসে হেসে কথা বলছে। আমি সত্যি বোকার স্বর্গে বসবাস করছি। এত রাতে সবার অজান্তে ছাদে এসে হেসে হেসে কথা বলছে। নিশ্চয়ই ওর বিএফ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ও আর আমায় চোকাচোকি হতেই ও ফোনটা কান থেকে নামালো। তুমি এত রাতে ছাদে? এই প্রথম তানিশা আমায় তুমি বলল। এমনি আসলাম, রুমে ভালো লাগছে না তো তাই আসলাম। আপনি এখানে কি করছেন? ফোনের ওপাশে যে ছিল সে হয়তো বলল কে আসছে, তাই তানিশা ফোনটা কানে নিয়ে বলল, পাশের বাসার যে ছেলেটার কথা বলছিলাম সেই ছেলেটা ওদের ছাদে আসছে। কথাটা শুনে একটু হাসি পেল। কেন যে হাসি পেল সেটা আমি নিজেও জানি না। আমি আর কিছু না বলে চলে আসলাম। মনের কথা মনেই থেকে গেল, অথচ ছোটোখাটো একটা চেকা গেলাম। ভালোবাসার আগে ভাবা উচিত ছিল যে ওর মতো সুন্দরী মেয়ের বিয়ে থাকতেই পারে। যাই হোক, ওসব ভেবে আর লাভ নেই। রুমে এসে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে রাত কেটে গেল। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে ফোনে দেখি 11টা বাজে। এর মাঝে 2বার আম্মু ডেকে গেছে। উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি তানিশা বেডের উপর বসে আছে। আপনি এখানে? কেন, অন্য কেউ আসার কথা ছিল? আমি সেটা বলিনি। কালকে না বলেই ছাদ থেকে চলে আসলা কেন জানি? এমনিতেই। ওহ, আমি তো ছিলাম, গল্প করতাম। আপনি তো ফোনে কথা বলছেন তাই বিরক্ত করিনি। ও আচ্ছা, আজ তুমি কোন ড্রেস পরবা? কেন? বলো না। ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় সিলেক্ট করে দিচ্ছি, কেমন? তানিশা আমার জন্য কাপড় চুজ করছে। কেন জানি না, আজ তানিশার দিকে তাকাতেই পারছি না।
একদিনেই ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি হয়তো। তানিশা আমার কাপড়গুলো দেখছে আর ভাবছে আমার জন্য কোনটা সিলেক্ট করবে। এভাবে দেখছেন কেন? তোমার জন্য সিলেক্ট করব তাই। আপনি কি পরবেন? শাড়ি। আমি ওই কালো পাঞ্জাবিটা পরবো। তানিশা একটা সিলেক্ট করার আগেই আমি কালো পাঞ্জাবিটা দেখিয়ে দিলাম। এই কালো পাঞ্জাবিটা পরবা? হ্যাঁ। কিন্তু কালো কেন পরবা? ইচ্ছে করছে তাই। কালো তো শোকের জন্য। তোমার আবার কে মারা গেছে শুনি? ফিলিংস, বিড়বিড় করে বললাম। কি বললা? কিছু না। আর কালো আমার প্রিয় রং। ওটা তো পুরোপুরি কালো না, মাঝে একটু সাদাও আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তানিশা চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। যতই এই মেয়েকে দেখছি ততই আমি পাগল হয়ে যাচ্ছি। এভাবে ওকে যদি প্রতিদিন দেখি তবে সিরিয়াস আমি পাগল হয়ে যাব। প্রেম না করেই দেবদাস। আমি বেডের উপরে বসে আছি। হঠাৎ আপু ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। আবির, বোঝার চেষ্টা করো, ও অন্য কারো। সো ওর দিকে তাকানো যাবে না। ওর দিকে তাকালে মায়া বাড়বে, আর মায়া বাড়লে শুধু শুধু কষ্ট পাবা। সো ওর দিকে তাকানোর কোনো দরকার নেই, বুঝতে পারছো? নিজেই নিজেকে কথাগুলো বললাম। একটু পরে রেডি হয়ে আপুর বাসায় আসলাম। এসে শুনি আপু পার্লারে গেছে। মেয়েদের এই একটা শখ, তারা বিয়ে করার জন্য পাগল না, কিন্তু বউ সাজার জন্য পাগল। আমি বসে বসে চারদিকে দেখতে লাগলাম। আবির, তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। আন্টি হঠাৎ করে আমার পাশে এসে কথা বলায় একটু চমকে গেলাম। কেন আন্টি, কোনো দরকার? হ্যাঁ, তানিশাকে নিয়ে একটু পার্লারে যাও তো, ওরা ওকে রেখেই চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ওনাকে রেডি হতে বলেন, আমি বাইক নিয়ে আসছি। ও রেডি আছে, তুমি বাইক নিয়ে এসো। আচ্ছা। আমি যত চাচ্ছি ওর থেকে দূরে থাকতে, আশেপাশের পরিবেশ ততই আরও ওর কাছে নিয়ে যাচ্ছে। আমি বাইক নিয়ে আসলাম। তানিশা বাইকের পিছনে বসে আমার কাঁধে হাত রাখতেই শরীরে কেমন জানি বিদ্যুৎ বয়ে গেল। আমি বাইক চালাচ্ছি আর তানিশা পিছনে বসে আছে। কেউ কোনো কথা বলছি না। হঠাৎ তানিশা শুরু করলো। চুপচাপ কেন জানি? মন খারাপ নাকি? কই না তো। তাহলে চুপচাপ কেন? এমনিতেই। আপনি পার্লারে কেন যাচ্ছেন? একটু সাজুগুজু করতে। আপনি তো এমনিতেই অনেক সুন্দর, আপনার সাজুগুজু করতে হবে কেন? তবুও একটু করলে ক্ষতি নেই। কিন্তু মেকআপ করলে যে কোনো মেয়েকেই বাজে লাগে। মেয়েদের প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশ সুন্দর। সামনের ওই পার্লারে আপুরা আছে। পার্লারের সামনে এসে ব্রেক করলাম। আমি কি চলে যাব নাকি থাকবো? তুমি চলে যাও, আমি আপুদের সাথেই যাব। আচ্ছা, তাহলে আসি। আর হ্যাঁ, এই আপনি আপনি করবা না, তুমি বলবা। সাবধানে যাবা। আমি তানিশাকে রেখে চলে আসলাম। আমি বাসায় আসার একটু পরে দেখি তানিশারা চলে আসলো। তানিশা আমার সামনে এসে দাঁড়ালো। এত তাড়াতাড়ি হয়ে গেল? আপু তো শুধু ওর চুলটা ঠিক করে সুন্দর করে বাঁধার জন্য পার্লারে গিয়েছিল। ও, আর আপনি? আবার আপনি? আমার কথা থামিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, সরি, তুমিও তো দেখি কোনো সাজুগুজু করো নাই। এমনিতেই, কেন জানি না ইচ্ছে করলো না তাই। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে গেলাম। আচ্ছা, আজ আমার কোনো দায়িত্ব নেই, কারণ আজ ওনাদের ফটোগ্রাফার আসছে। আমি একটা চেয়ারে বসে মাথা নিচু করে ভাবছি দেখছি। সবাই বলাবলি করছে বরযাত্রী আসছে। যদিও কানে হেডফোন লাগানো, কিন্তু তবুও কথাগুলো কানে আসছে। একটু পর আমার পাশের চেয়ারটাতে কেউ একজন এসে বসলো। পাশের চেয়ারে যে বসছে, হাই, একটা মেয়েলি কণ্ঠ। মাথা তুলে তাকালাম। এটা তো ওই মেয়েটা যে আমায় থাপ্পড় দিছিল। আপনা আপনি আমার হাত গালে চলে আসলো। আমি তাড়াতাড়ি উঠে অন্য জায়গায় আসলাম। এই মেয়েটার চক্করে পড়ে এনিমি এসে আমায় মেরে দিয়ে গেছে। কি হলো, আমায় দেখে পালালেন কেন? কই না তো। তাহলে চলে আসলেন যে? এমনিতেই। আসলে কাল আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য সরি। ইটস ওকে। দয়া করে যদি বলতেন থাপ্পড়টা কেন দিলেন তাহলে ভালো লাগতো।
ছাদে ওঠার সময় আপনার সাথে কারো ধাক্কা লাগে আর সেই মানুষটা আমি। কিন্তু আপনি একবার পিছনে ফিরে তাকালেন না, তাই খুব রাগ উঠেছিল। ও সরি, আমার ভুল ছিল। আসলে একটু তাড়াহুড়ো করছিলাম তো, তাই সেভাবে খেয়াল করা হয়নি। তো আজ আপনার ক্যামেরা কই? বাসায়। বাসায় কেন? আজ তো ফটোগ্রাফার আসছে। ওহ, আসলে কাল ভাবির কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। তারপর ভাবলাম আপনি ইচ্ছে করে অমনটা করেননি, তাই খুব খারাপ লাগছিল। আমি নিশি। আবির। চলেন ভাবির রুমের ওইদিকে যাই। আমি ওইদিকে গিয়ে কি করব? ওইদিকে তো সব মেয়েরা। আপনি যান, আমি এখানে ঠিক আছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি আজব, আমি ইচ্ছে করে এমন করছি ভেবে আমায় থাপ্পড় দিল। অবশ্য এখানে ওনার কোনো দোষ নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা এটাই করে। তাই ছেলেদের প্রতি তাদের এমন একটা বাজে ধারণা জন্ম নিছে। তবে তাদের ভাবা উচিত সকল মানুষ একরকম নয়। একজনের জন্য সবাইকে একরকম ভাবা উচিত নয়। কাল থাপ্পড় দিয়ে আজ আসছে সরি বলতে, যদিও বা আমারও দোষ ছিল। যাই হোক, আবারও ফোন বের করলাম। আবারও পাবজি খেলা শুরু। প্যারাশুট থেকে নেমে গান পাওয়ার আগেই এনিমি এসে মেরে দিয়ে গেল। কেমনটা লাগে, আর খেলবই না। আমি কিন্তু এগুলো খেলি না, যারা খেলে তাদের কাছে শুনেছি, তাই একটু একটু জানি। আবারও একটা চেয়ারে বসলাম, কিন্তু একা একা আর কতক্ষণ বসে থাকা যায়, তাই উঠে বাসায় আসলাম। আমার বাসাও ফাঁকা, সবাই তো ওদের বাসায়। এসে শুয়ে পড়লাম, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা পাইছে, মনে হয় তার জন্য ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে। উঠে ফ্রিজের দিকে এগোলাম। কয়েকটা আপেল আছে, এখন আবার আপেল খাবো? কিছু করার নাই, খেতেই হবে, পেটের মধ্যে ইঁদুর কাটছে। 2 হাতে 2টা আপেল নিয়ে ছাদে আসলাম। খাচ্ছি আর নিচের দিকে দেখছি বিয়ের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। তুই বাসায় কখন আসছিস? আম্মু হঠাৎ করে পিছন থেকে কথা বলায় কিছুটা ভয় পেলাম। এই তো অনেকক্ষণ আগে। খাইছিস কিছু? এখনো খাচ্ছি। এই যে আপেলগুলো দেখিয়ে বললাম। শুধু আপেল খেয়ে কি পেট ভরে? আচ্ছা, এই বিয়ের অনুষ্ঠান আরো কতক্ষণ থাকবে? এই তো এখনই বিদায় হয়ে যাবে। ও, তো তুমি এই সময়ে বাসায় যে? আমি তো একটু কাজে আসছিলাম, এখনই যাব আবার। ও আচ্ছা। আম্মু চলে গেল, আমিও রুমে আসলাম। ফেসবুকে ঢুকলাম। বাসায় আসার পরে ফেসবুকে খুব কম যাওয়া হয়েছে। কিছু সময় ফেসবুকিং করলাম, এর মধ্যে আম্মু আবারও আসলো। কি হলো, আবারও আসলে যে? তোর আন্টি তোকে ডাকছে। কেন? জানি না। বর বউ যায়নি এখনো? চলে গেছে। ও, তাহলে চলো যাই। মনে মনে খুব খুশি হলাম, কারণ সারাদিন তানিশাকে ভালো করে দেখা হয়নি। অন্যের জিএফ হয়েছে তো কি হয়েছে, আমিও তো ভালোবাসি। আমার ভালোবাসাটা না হয় অজানাই রয়ে যাবে। এখন গিয়ে ওকে একটু দেখে আসবো। তানিশাদের বাসায় আসলাম। আন্টি আমায় বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। কইছিলাম কি কি করলাম, কেমন এনজয় করলাম ইত্যাদি। আমি শুধু শুনছি, আর কোনটার কি উত্তর দিলাম নিজেই জানি না। আমি তো বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম, সেটা তো আর আন্টি জানে না। ওইদিকে আমার মন আর দু চোখ শুধু একজনকে খুঁজছে, কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে। তানিশা কেন নাই? আন্টি খাইতে দিল, আমি কাঁদছি, আর পাশে আম্মু আন্টি গল্প করছে। ভাবি, কে কে গেল বউয়ের সাথে? আবিরের দাদি আর তানিশাকে পাঠিয়ে দিলাম। ও, ভালোই করছেন। তানিশা আর আন্টিকে আবার কই পাঠাই দিছে? দাদি কই গেছে? ডাইরেক্ট তানিশার কথা জিজ্ঞেস করলে অন্য কিছু ভাবতে পারে, তাই বুদ্ধি করে দাদির কথা বললাম। তোর আপুর বাসায় গেছে, তোর আপুর সাথে। কেন? এটা আমাদের রীতি, নতুন বউয়ের সাথে কাউকে যেতে হয়। ও, কবে আসবে? কবে আসবে ভাবি ওরা? পরশুদিন নয়তো তার পরের দিন। ও। আমি আর কিছু বললাম না, চুপচাপ খাওয়া শেষ করে বাসায় আসলাম। 2 দিন তানিশাকে দেখতে পাবো না। আমি তো এখনো দেখি নাই। ভাবতে কেমন জানি কষ্ট লাগছে। যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল?
আচ্ছা, আমি অন্যের জিএফ নিয়ে এত ভাবছি কেন? আমার মাথা কি পুরোটাই গেল নাকি? এই 2 দিনে ওকে ভোলার চেষ্টা করা লাগবে। পরের দিন সকালবেলা আম্মু জাগিয়ে দিল। 1 কাপ কফি নিয়ে ছাদে গেলাম। একটু দূরে দেখি কয়েকজন ক্রিকেট খেলছে। মনটা আর মানলই না, তাই খেলতে গেলাম। কিন্তু তারা আমায় ফিরিয়ে দিল। হতাশ হয়ে আসছিলাম। পেছনে পিচ্চিগুলো ক্রিকেট খেলছে। ওদের কাছে গেলাম। আমায় তোমাদের সাথে খেলতে নিবা? না, তুমি তানিশা আপুর সাথে ঝগড়া করো। তোমায় নিলে আপু আমাদেরকে মারবে। মারবে না, তোমার আপু তো বাসায় নেই, তাই জানতেও পারবে না। তবুও নিব না। তোমাদের সবাইকে চকলেট খাওয়াবো, তাহলে নিবা? সত্যি খাওয়াবো তো? হ্যাঁ। তাহলে আসো। আজকালকার বাচ্চাদেরও ঘোষণা দিয়ে কোনো কাজ হয় না। আপডেট ভার্সন। এভাবে ছোট বাচ্চাদের সাথে খেলা করে আর অবসরে আন্টির সাথে গল্প করে আন্টিকে রান্নার কাজে হেল্প করেই 2 দিন কেটে গেল। এই 2 দিনে আমি আন্টির খুব কাছের মানুষ হয়ে গেছি মনে হয়। আজ তানিশাদের আসার দিন। অনেকেই নাকি যাবে তাদের নিয়ে আসতে। আমি রুমে শুয়ে শুয়ে শুনছি বাইরে আম্মু আর আন্টি বলাবলি করছিল। হঠাৎ আম্মু রুমে আসলো। আবির, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কেন আম্মু? তোর আপুদের নিয়ে আসতে যাব। কেন? এটাও কি রীতি নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি যাব না আম্মু। কেন? ভালো লাগছে না। তুমি তো জানোই আমি ওসব পছন্দ করি না, আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া। এরপর আন্টি আসলো, কিন্তু আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাই আন্টিকেও উল্টো পাল্টে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আন্টি আমায় রাগ দেখিয়ে চলে গেল। যাওয়ার আগে বলল, তুই আমার সাথে কথা বলবি না। আন্টি এখন আমায় তুই করে বলে। আমি ভালো করে জানি কিছু হলে সবার আগে এখন আমাকেই বলতে আসবে। সবাই চলে গেল। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম। সন্ধ্যার পর গিটারটা নিয়ে ছাদে এসে বসলাম। একটু পরে আন্টিদের বাসার সামনে কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো। বুঝতে পারলাম আম্মুরা আসছে, কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নেই। কারণ আমি যখন যেটাতে মনোযোগ দেই তখন শুধু সেটা নিয়েই ভাবি। তাই এখন গিটারের উপরে পুরোপুরি কনসেন্ট্রেশন দিচ্ছি। বেশ কিছু সময় গিটার প্লে করলাম। একা থাকলে গিটার প্লে করার মজাটাই আলাদা। মনের ভিতর থেকে টিউনটা আসে আর গানটাও গাইতে খুব ভালো লাগে, তাই গান করলাম। ও স্বপ্ন মাঝে প্রতিটি রাতে আসো তুমি মনের ঘরে। ও স্বপ্ন মাঝে প্রতিটি রাতে আসো তুমি মনের ঘরে। ছড়িয়ে দাও সুখের আবেশ খুব গোপনে চুপি সারে। ও অজর দাঁড়ায় যাই বেজে যাই তোমারি পরশ যখনই পাই। অজর দাঁড়ায় যাই বেজে যাই তোমারি পরশ যখনই পাই। গানটা গাইলাম। সচরাচর গানটা গাওয়ার সময় চোখ বন্ধ করে গাওয়া হয়। চোখ খুলতেই আবছা আলোয় সেই চিরচেনা মুখটা দেখতে পাচ্ছি। বাতাসে হেলো চুলগুলো বারবার উড়ে এসে মুখে এসে পড়ছে আর হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোনো মায়াবতী পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তানিশাকে দেখে আমি একটু সামনে এগিয়ে এসে তানিশার সামনে এসে দাঁড়ালাম। এখন তানিশার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি এখানে কখন আসলা? এই তো একটু আগেই। নিচের থেকে গিটারের টিউন শুনতে পেলাম, তাই ডাইরেক্ট এখানে চলে আসলাম। ও, তো এখন বাসায় যাও। জার্নি করে আসলা, ড্রেস চেঞ্জ করে রেস্ট নাও। তানিশা চলে যেতে লাগলো। আমি নীরব দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ করে থেমেও আবার পিছনে তাকালো। তানিশা পিছনে তাকাতেই আমি অন্যদিকে তাকালাম।
যাতে করে বুঝতে না পারে যে আমি ওর দিকে তাকিয়েছিলাম। একটা কথা বলবো, রাখবা? হ্যাঁ বলো, চেষ্টা করব। আমায় গিটার প্লে করা শিখাবা? আমি তো টিচার না, আর তাছাড়া তোমার কি গিটার আছে? নেই, তবে তোমারটা তো আছে, ওটা দিয়েই হবে। এটা দিয়ে তো দুজনের হবে না। আচ্ছা, তাহলে আমি নতুন একটা কিনে নিব। কিন্তু আমি কাউকে শেখাতে পারি না তো। ও আচ্ছা। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। একটু পরে আম্মুর ডাকে নিচে আসলাম। আম্মু খাবার নিয়ে আসছে। আপু নাকি আমার জন্য পাঠিয়েছে, আমি যাইনি তার জন্য। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা কে যেন আমার রুমে জানালা খুলে দিল। জানালা খুলে দিতেই সূর্যের আলো এসে চোখে পড়ল, আর আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। কোলা চুলে সাদা জামা পরে একজন রূপসী আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। ওই কে ওখানে? তোমার জম। আমার জম মানে? এই তোরে বলছি না রুম অগোছালো করবি না। তুই রুমে কি অবস্থা করে রেখেছিস? ঠিকই তো আছে। ঠিক আছে তাই না? মারছো কেন? তোকে তো এখন আমি মেরেই ফেলবো। আমি এত কষ্ট করে গুছিয়ে রাখি, আর তুই ইচ্ছে মতো নোংরা করিস। এত কষ্ট করে গুছিয়ে না রাখলে তো হয়। তোমায় কি আমি চাকরি দিছি নাকি? তুই কাল থেকে আর এই রুমে ঘুমাবি না। মানে আমার রুমে আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? কেউ ঘুমাবে না। তো আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে। তুই এক্ষুনি বের হ রুম থেকে, এক্ষুনি। মানে? এত মানে করিস কেন? বুঝিস না কি বলছি? বের হ। তানিশা জোর করে টেনে আমায় রুম থেকে বের করে দিল। আমি আম্মুর রুমে এসে ফ্রেশ হয়ে ছাদে আসলাম। আজব মেয়ে, আমার রুম থেকে আমাকেই বের করে দিল। এই মেয়ের সাথে যে রিলেশন করে জানি না তার কি হাল করে। আবার উল্টোও হতে পারে, কারণ রাগী মেয়েরা নাকি প্রেমে পড়ে যখন, তখন নাকি খুব শান্ত হয়ে যায়। ছাদে এসে দাঁড়িয়ে আসি, তবে আসার সময় হাতে করে বিস্কুটও নিয়ে আসছি। তানিশাদের ছাদে কয়েকটা মেয়ে বসে গল্প করছে। এরা মনে হয় আপুর স্বামীর বাসার ওই দিক থেকে আসছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে কথা বলল। পিছনে তাকিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে। কি করেন? কিছু না, দাঁড়িয়ে আছি। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো আছি। আমাদের বাসায় কখন আসলেন? এই তো এক্ষুনি। দাদি বলল আপনি ছাদে, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ও আচ্ছা। আপনাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবেন না? আজব তো, হাসছেন কেন? আমি নিজেই তো পুরো এলাকা চিনি না। কেন? আমি এলাকায় খুব কম থাকি। ও আচ্ছা। ওই বাসার দজ্জাল মেয়েটাকে বলেন, ও তো পুরো এলাকা চেনে। ও এই ছ্যামড়া, আমি দজ্জাল মেয়ে? তানিশা হঠাৎ করে কথাটা বলল। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। তুমি তুমি কখন, কোথা থেকে, কিভাবে আসলে? কখন, কোথায়, কিভাবে? এখন কথা আটকে গেল? না মানে তুই আয়, আজ তোর হচ্ছে। আমায় দজ্জাল বলা বের করছি। তানিশা আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলো। নিশির সামনে আমার মান সম্মানের 12টা বেজে গেল। আমায় ধাক্কা দিয়ে বেডের দিকে ছেড়ে দিল। আমি কোনোরকম নিজেকে সামলে নিয়ে বেডের উপরে বসলাম। তানিশা দরজা লাগিয়ে দিল। কি করছো? কিছুই করিনি এখনো, তবে এখন অনেক কিছু করব। ধাক্কা দিয়ে আমায় শুয়ে দিল। এরপর আমার বুকের উপরে উঠে বসলো। মানে? তোর সাহস তো কম না, তুই আমায় দজ্জাল বলিস? সরি, গালতিতে মিস্টেক হয়ে গেছে। তোর গালতিসে মিস্টেকের নিকুচি করি। এটা আবার কি? তোর মোটা মাথায় ঢুকবে না। আর হ্যাঁ, ওই মেয়ের সাথে কি প্রেমালাপ চলছিল নাকি? মানে কি? আমি কখন প্রেমালাপ করলাম? শোন, এই বাড়িতে থেকে কোনো প্রেম চলবে না। আমি কিছু বলতে পারছি না। তানিশার দিকে তাকিয়ে আমি যেন ওর মাঝে হারিয়ে গেছি। রাগী মেয়েদের রাগটায় তাদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। রাগের কারণে তানিশা বিষাক্ত সাপের মতো ফোঁস শব্দ করছে। আমি ওর দিকে চেয়ে আছি।
এদিকে ও যে আমায় বালিশ দিয়ে মারছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। তানিশা হাঁপিয়ে গেছে মনে হয়। ও আমার উপর থেকে নেমে পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ধরে লাগাতার কথা বলেই যাচ্ছে। তো হাঁপানোরই কথা। আমি উঠে বসলাম। পানি এনে দিব? কেন? তোমার গলা শুকিয়ে গেছে মনে হয়, তাই পানিকে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবার শুরু করিও। মানে? কিছু না। আমি রুম থেকে বের হয়ে এসে এক গ্লাস পানি নিয়ে তানিশার দিকে গেলাম। তানিশা পানি না নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই যে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখো? কই কিছু না তো। পানিটা খেয়ে নাও। তানিশা আমার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেলো। একটা কথা বলবো? বলো। রাগ করবা না তো? না, বলো। তুমি এতক্ষণ যা যা বলছো সেগুলো আবার বলবা একটু প্লিজ? কেন? আমার না কিছুই মনে নেই, তাই আবার যদি শুরু থেকে বলতা তাহলে ভালোই হতো। তানিশা কিছু না বলে আবার আমার দিকে তাকিয়ে দেখছে, তবে চোখের কোণাগুলা লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি যে ওর রাগ ধীরে ধীরে আকাশ চুঁই চুঁই করছে। আচ্ছা থাক, বলতে হবে না, আমি পরে মনে করে নিব। তানিশা আর কিছু না বলে চলে গেল। আমি বেড়ে বসলাম। যাক বাবা, বাঁচলাম। কোনো কথা না বলতেই এই মেয়ের তো চোখ লাল হয়ে যায়। দুপুরে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছি, আপন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আবির, ফাজলামি ছাড়ো তো। আবির তো নাই। তাই? তো আবির কই গেছে? আবির তো বউ ছাড়া হানিমুনে গেছে। এখন তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। কেন? কাজ আছে। ও আচ্ছা, কাজের সময় আবিরকে মনে পড়ে? কি যে বলো না, তাড়াতাড়ি আসো। আচ্ছা আসছি। ফোনটা কেটে একটু সাজুগুজু করে ওদের বাসায় আসলাম, কারণ ওদের বাসায় অনেক মেয়ে আছে, যদি একটা লাইগা যায়। আপু আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ বলো, কি কাজ? তুমি আমার বাসায় গেলে না কেন? তুমি একবারও ডাকছো আমায়? ও আচ্ছা, এই জন্য যাওনি? এখন বলো কেন ডাকছো? কতদিন দেখি না, তাই দেখার জন্য ডাকলাম। আলগা ফিরিত বাদ দাও তো। আলগা ফিরিত বোঝার বয়স আমার হইছে, এখন কাজের কথায় আসো। তানিশা আর তুমি নিশিকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাও তো। আমি তো এলাকায় কিছুই চিনি না, তানিশা একাই তো পারবে। তুমি চেনো না তার জন্য তো তুমিও যাবা, তাহলে তোমারও চেনা হয়ে যাবে। বুঝতে পারছি, যাই বলি না কেন আমাকে যেতেই হবে। তো কখন যাবে? তুমি সোফায় বসো, ওরা রেডি হচ্ছে। আচ্ছা। আমি সোফায় বসে টিভি দেখছি। একটু পরে দুজন পরে এসে আমার সামনে দাঁড়ালো। আপনারা কে গো? কেন, চিনতে খুব অসুবিধা হচ্ছে? খুব না, তবে একটু একটু হচ্ছে। ও তাই? দয়া করে মুখটা ধুয়ে আসুন। কেন? যদি মুখ ধুয়ে না আসেন তবে আমি কিন্তু আপনাদের সাথে যাব না। কেন? তুমি জানোই অতিরিক্ত সাজুগুজু আমার পছন্দ নয়। তানিশা আর কিছু না বলে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো। নিশিও তানিশার সাথে গেল। এলাকার রাস্তায় হাঁটছি। তানিশা আমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমি মাঝে এক পাশে তানিশা, অন্য পাশে নিশি। তানিশা মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। যদিও বা তানিশা চুপি চুপি তাকাচ্ছে, কিন্তু তবুও আমি বুঝতে পারছি, কারণ আমার চোখ তো সবসময় তানিশার দিকেই। হঠাৎ করে নিশি বলল, ওই আইসক্রিম খাবে? ওর নাকি খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে। কিছু দূরে একটা দোকান দেখা যাচ্ছে। তোমরা যাবা নাকি আমি একাই গিয়ে আইসক্রিম নিয়ে আসবো? তুমি একাই যাবে কেন? আমরাও চাই। আচ্ছা চলো। বাহ, নিশিও এখন আমায় তুমি করে বলছে, ভালোই তো। একটু পরে দোকানে আসলাম। নিশি, কি আইসক্রিম খাবা? তোমার ইচ্ছে। ও তানিশা, তুমি কি খাবা? আমি খাবো না। এটা কেমন কথা? যেভাবে বলছি এটা সেরকম কথা। মামা 3টা পোলার দেন তো, দোকানদারকে বললাম। এরপর নিজেই আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা হলাম। তবে তানিশা কোনো কারণে কারো উপরে রেগে আছে মনে হয়, কারণ ওর চোখ লাল দেখাচ্ছে। ও রেগে গেলেই ওর চোখ মুখ লাল হয়ে যায়। তবে যখন ও রেগে যায় তখন ওকে খুব মায়াবতী লাগে। আমি হাঁটছি আর তানিশার দিকে তাকিয়ে আছি। রাগ করলে যে ওকে এতটাই সুন্দর লাগে সেটাও নিজেও জানে না।
নিশি বক বক করছে, আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুম বলছি আর হাড় চোখে তানিশার দিকে তাকাচ্ছি। কিন্তু তানিশা কোনো কথাই বলছে না। বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম। তানিশা আর নিশি ওদের বাসায় চলে গেল। সন্ধ্যায় আপু আর নিশি আমার রুমে আসলো। আসবো? ইংল্যান্ডের রানী এলিজাবেথ দ্য নেক্সট আমার দরজায়। ভিতরে আসতে পারি কি? অবশ্যই, প্লিজ রুমে এসে রুমটাকে ধন্য করুন। তুমি আমায় এলিজাবেথ দ্য নেক্সট বললা কেন? এখন তো এলিজাবেথ দ্য থার্ড আছে, এরপর তুমি আসবা তো তাই। হয়েছে, থাক। ওকে। তো কি করো? সাঁতার কাটছি। কেন, দেখতে পাচ্ছ না? খুব মজা করা হচ্ছে তাই না? কি যে বলেন, আপনার সাথে মজা নেওয়ার সাহস কি এই অদমের আছে? আবির, এবার কিন্তু রাগ উঠছে। ওকে বাবা, সরি। তো কি মনে করে আমাদের বাসায়? আসলাম তোমার কাছে। আমার কাছে কেন? কোনো কাজ আছে নিশ্চয়ই। কি যে বলো না, কাজ ছাড়া কি আমি তোমার কাছে আসতে পারি না? পারো, কিন্তু আসো তো আর না, তাই না? এবার কিন্তু তুমি আমায় অপমান করছো। সরি। আবির, তুমি আমার এই মিষ্টি ননদকে একটু গিটার প্লে করা শেখাবা? ও কাল তোমার গিটার প্লে করা দেখেছে ছাদে থেকে, কাল থেকে আমার পিছনে লেগে আছে। নিশি লজ্জায় মুখ লুকালো আপুর পিছনে। ও, তাহলে এটাই আসল কথা। তোমরা কয়দিন আসো এখানে? এই তো 3-4 দিন। 3-4 দিনে কি শিখবে? যতটুকু হয় আমি ততটুকুই শিখব। ও আচ্ছা। তাহলে তুমি আজ থেকে ওকে শেখাবা? একটু সমস্যা আছে। কি সমস্যা? দেখিয়ে দিলে পারবা তো? চেষ্টা করব। আর যদি না পারি তাহলে তুমি হাতে ধরে শিখিয়ে দিবে। হাতে ধরে শিখাতে গেলে, এতটুকু বলেই আমি থেমে গেলাম। সমস্যা নেই, এই জন্য তুমি এত লজ্জা পাচ্ছ। লে টেলা, আমি আবার কখন লজ্জা পেলাম? যাই হোক। তাহলে কখন শেখাবে? তুমি বলো। একটু পরে আমাদের বাসার ছাদে আসো গিটার নিয়ে। আচ্ছা ঠিক আছে। আফু আর নিচে চলে গেল। আমি শুয়ে পড়লাম। একটু সময় শুয়ে থেকে গিটারটা নিয়ে আপুদের বাসায় আসলাম। আমি আপুর রুমে আসলাম, দেখি আপু আর ভাইয়া বসে গল্প করছে। আহারে, নতুন নতুন গল্পই শেষ হয় না, আর পরে কোনো গল্পই থাকে না। আপু, আসবো? আসো। তুমি আসতে বলছিলা? তুমি সোফায় বসো, আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি এসে সোফায় বসলাম। তুই এই সময় আমাদের বাসায় গিটার হাতে? তানিশা হুট করে কোথায় থেকে এসে আমার পাশে বসতে বসতে বলল, আপু ডেকেছে। আপু আবার তোমায় গিটার নিয়ে ডাকলো? তুমি কখন আসছো? তানিশা আর আমি কথা বলছি, তখনই নিশি চলে আসলো। এই তো একটু আগেই। তো বসে আছো কেন? চলো। নিশি আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। তানিশা কিছু বলতে চাইলেও আটকে যায়। ছাদে আসার পর নিশি আমার থেকে গিটারটা নিল। এখন বলো কি করতে হবে? গিটারটা আগে ভালো করে ধরো। নিশি বারবার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তাই আমি ওর পিছনে গিয়ে পিছন থেকে ধরে ওকে শিখিয়ে দিলাম। এখন বুঝতে পারছো, এভাবে ধরতে হয়। আমি গিটারটা ধরিয়ে দিয়ে আবারও সামনে আসলাম। তুমি কই যাচ্ছ? এখানে আসো, হাত ধরিয়ে শিখিয়ে দাও। এটা কিভাবে সম্ভব? কেউ যদি দেখে নেই তো বাজে ভাববে। কেউ দেখবে না, তুমি আসো তো। এরপর কিছু সময় ওকে গিটার প্লে করার মৌলিক জিনিসগুলো গুছিয়ে শিখিয়ে দিলাম। গিটারটা শিখলো কি সব সময় শুধু বক বক করে কাটিয়ে দিল। বাসায় আসছি, ড্রয়িং রুমে আসলাম। আন্টি বসে বসে সিরিয়াল দেখছে। আর এই এক সিরিয়াল বাংলাদেশকে পুরো মাতাল বানিয়ে দিছে। বাঙালি মেয়ে আর মহিলা যদি বাংলার আপ্রাণ নিশো, অপূর্ব এদের নাটক দেখত, তাহলে জীবনেও সিরিয়ালের দিকে ফিরেও তাকাতো না। কিন্তু তাদের বাংলাদেশের নাটকের ঐতিহ্যটা বোঝাবে এমন মানুষ নেই। কি সারাদিন সিরিয়াল? ও তুই, ভালোই হলো। যা তো, তানিশাকে একটু ডেকে নিয়ে আয় তো ওর রুম থেকে। কখন থেকে রাখছি, আসছেই না। নিজের মেয়েকে নিজে গিয়ে ডেকে নিতে পারো না? তুই তো ফ্রি আছিস, যা ডেকে নিয়ে আয়। যদি না আসে? কান ধরে নিয়ে আসবি। আচ্ছা। আমি তানিশার রুমের সামনে আসলাম। বেশ কয়েকবার নক করলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আজব একটা মেয়ে, ভিতর থেকেই কোনো কথা বলছে না। তানিশা কি রুমে আছে নাকি বাইরে গেছে? দরজাটাই হাত দিতেই দরজা খুলে গেল। মাথা উকি দিয়ে দেখি তানিশা শুয়ে আছে। আসবো?
তানিশা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আন্টি তোমায় ডাকছে। হুম। তুমি কি ঘুমিয়ে পড়ছিলা? মাথা নেড়ে আবারও না বলল। কি হয়েছে তোমার, মন খারাপ? আবারও মাথা নাড়িয়ে না বলল। তাহলে কথা বলছো না কেন? তুমি যাও, আমি আসছি। তানিশার কণ্ঠটা কেমন যেন একটু ভেজা ভেজা লাগছে। কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও। পিছন ফিরে শুয়ে আছে তানিশা। কিচ্ছু না, তুমি যাও, আমি আসছি। আমি জোর করে তানিশার হাত ধরে টেনে শোয়া অবস্থা থেকে বসালাম। ওর চোখ ভেজা, মনে হয় কান্না করছে। তুমি কান্না করছো কেন? কই না তো। তাহলে তোমার চোখ ভেজা কেন? একটু আগে চোখে কি যেন পড়েছিল। ও, কই দেখি কি পড়ছে। বাদ দাও, তুমি যাও, আমি আসছি। আরে দেখি না, যদি চোখে থাকে তাহলে বেশি জ্বালা করবে। করবে না, আমি বের করেছি। ও, তাহলে আসো, আন্টি ডাকছে। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আমি আন্টির কাছে আসলাম। আন্টি সিরিয়াল দেখায় খুবই ব্যস্ত, তাই আন্টিকে আবার বেশি কিছু না বলে শুধু বাই বলে চলে আসলাম। পরের দিন সকালবেলা কারো হাতের ছোঁয়া আমার চুলের উপর। কেউ একজন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এ সময় তো তানিশা ছাড়া কেউ আসে না, তবে চুলে হাত বুলিয়ে দিলে অনেক ভালো লাগে। কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো যে তুমি চুলে হাত বুলিয়ে দিচ্ছ? চোখ বন্ধ করে কথাটা বললাম। সূর্য প্রতিদিন যে পাশে ওঠে আজ সে পাশেই উঠেছে। নিশির কণ্ঠ শুনে আমি চোখ করলাম। নিশি আমার মাথার কাছে বসে আছে। তাড়াতাড়ি উঠে বসলাম। তুমি তুমি এত সকালে আমার রুমে কেন? কেন, অন্য কেউ আসার কথা ছিল বুঝি? রোজ তো তানিশা আসে, তাই বললাম। কি ভাবলা তানিশা আসছে? ফোনের স্ক্রিনে তাকালাম। হে কি, কেবল বাজে 6টা। তুমি এত সকালে টুকু ভোরে আমাদের বাসায় কেন? বাসায় রোজ ভোরে মর্নিং ওয়াকে যাই, তাই শুয়ে থাকতে ভালো লাগছে না। ভাবলাম তোমায় নিয়ে একটু হেঁটে আসি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বাসার গেট কে খুলে দিল? সবাই কি তোমার মতো অলস নাকি? সবাই উঠে পড়েছে। ও আচ্ছা। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুমি বাইরে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা। এই সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিল। কিছু বলতেও পারছি না। হাজার হলেও গেস্ট। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম। ফাঁকা রাস্তা, দুজনে মিলে হাঁটছি। আমি চুপচাপ আছি, কারণ আমার ঘুমের মাথা এখনও কাটিয়ে উঠতে পারিনি। আর অন্যদিকে নিশি বকবক করেই চলেছে। আল্লাহ ভালো জানে এত কথা পাই কই। আচ্ছা, এত বকবক করে এদের মুখে ব্যথা করে না? কথাগুলা মনে মনে বললাম। কি হলো? কি হবে? আমি একাই বকবক করে যাচ্ছি, অথচ তুমি কোনো কথাই বলছো না। আমার কি কিছু বলা উচিত? মানে তুমি কি চুপ থাকবে নাকি? কিছু বলো। চলো বাড়ি যাই। কি? তুমি তো কিছু বলতে বললা, তাই বললাম। চলো। মনে হচ্ছে নিশি কিছুটা মন খারাপ করলো, কিন্তু এতে আমার কিছুই করার নাই, কারণ সবার উপরে ঘুম সত্যি তাহার উপরে নাই। বাসায় এসে শুধু নিশিকে বাসায় দিয়ে এসে আবার ঘুম, গভীর ঘুমে এখন আমি। হঠাৎ মনে হচ্ছে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় সিডর বয়ে যাচ্ছে। চোখ খুলে দেখি তানিশা আমার উপরে বসে বালিশ দিয়ে আমায় মারছে। এ কি হয়েছে? তুমি আমায় মারছো কেন? চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু কেউ দেখে ফেললে আমার মান সম্মান সব শেষ। কেউ দেখবে না, আমি দরজা বন্ধ করে দিয়েই আসছি। আর আমি তোর সাথে এখানে রোম্যান্স করছি না। সেটা করলেই তো ভালোই হতো। মানে? কিছু না, কিন্তু আমার দোষটা তো বলবা। আমি যখন গিটার শিখতে চাইলাম তখন কি বললি? গিটার শিখতে আগে নিজের গিটার থাকতে হয়। আর গতকাল ছি ছি ছি। গতকাল কি চি চি চি? হ্যাঁ, তোর লজ্জা করে না? একটা মেয়ের সাথে চিপকায় বলতেও আমার না লজ্জা হচ্ছে। আমি তো কিছু করিনি, শুধু শিখিয়ে দিছি। কিছু করিনি মানে? ও, তার মানে তোর কিছু করার মতলব ছিল? ছি, তুমি আমায় এমন ভাবলা? না ভাবার কি আছে? আর তুই আজ ওই মেয়েকে নিয়ে সকালে কই গিয়েছিলি?
আমি ওকে নিয়ে কোথাও যাইনি, ও আমায় নিয়ে হাঁটতে গেছিল। আর তুইও ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে গেলি? না মানে ও জোর করছে। তোকে যদি আর কখনো ওই মেয়ের আশেপাশেও দেখি না, তাহলে তোর একদিন কি আমার যে কয়েকদিন লাগে। আর যদি ও আমার পাশাপাশি আসে? তাহলেও তোর খবর করে দিব, মনে থাকে যেন। হুম। আজ থেকে গিটার আমার কাছে থাকবে। কিন্তু কিন্তু কি? বল কি? কিছু না। তানিশা সাপের মতো ফুঁসছে, গিটারটা হাতে নিয়ে চলে গেল। আহারে, আমার স্বাদের গিটার। বাসায় আর থাকা যাবে না, নয়তো এই দজ্জাল মেয়ের চাপে পড়ে হালু ভর্তা হয়ে যাব। যত তাড়াতাড়ি চলে যেতে হবে। সেদিন আর তানিশা বা নিশি কারোর সাথে দেখা হয়নি, কারণ ওরা সবাই কোথায় যেন ঘুরতে গেছে। মনে মনে মহা খুশি হলাম। যাই হোক, আজ আর কারো রাগ দেখতে হবে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে ছাদে পায়চারি করছি। এছাড়া আর করার কিছু নাই, কারণ গিটারটাও তো ওদের বাসায়। এখন যদি গিয়ে নিয়ে আসি না, না জানি আবার কোন যুদ্ধ শুরু করে দিবে এসে। এর থেকে হাঁটাহাঁটি করাই ভালো, স্বাস্থ্য ভালো থাকে। আমি শান্তিপ্রিয় মানুষ। আকাশের তারার দিকে তাকিয়ে আছি। একটা তারা অপর তারার থেকে অনেক দূরে। কি করছো? তানিশার কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম। গিটারটা হাতে নিয়ে তানিশা দাঁড়িয়ে আছে। এই তো তারাদের সাথে গল্প করছি। তুমি কখন আসলা? এই তো একটু আগেই। তারাদের সাথে গল্প করছো কেন? টাইম পাস করছি। তারাদের সাথে গল্প করে বুঝি সময় কাটাতে হয়? তাছাড়া কি আর করার, গিটারটাও তো তুমি নিয়ে গেছো। সেই জন্যই তো তোমায় গিটার দিতে আসলাম। একটু পরে আবার নিয়ে যেতে। আরে না, আমি তো জানি তুমি এই সময়টা একটু গিটার প্লে করো, তবে একটা শর্ত আছে। কি? কোনো মেয়েকে গিটার শেখানো যাবে না আমায় ছাড়া। এই নাও। গিটারটা আমার দিকে এগিয়ে দিয়ে। ধন্যবাদ। এখন তুমি আমায় একটা গান শোনাও। কোন গানটা শুনবে? তোমার সব থেকে প্রিয় গান কি? দিবানিশি ইমরান মাহমুদের। তাহলে ওইটাই বলো। আমি তো ওটা গাইতে পারি না। কেন? জানি না। এরপর কোনটা? মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্রমেঘের চুটি। তাহলে সেটাই বলো। আচ্ছা, এরপর আমি মন আকাশে বৃষ্টি আসে গানটা গাইলাম। তানিশা আমার সামনে বসে মনোযোগ দিয়ে গানটা শুনছে। তানিশা অন্যদিকে তাকিয়ে আছে বলে আমি মাঝে মাঝে চুপি চুপি হর দিয়ে তাকাচ্ছিলাম। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক আমার মনটায় জ্বর সৃষ্টি করছে। যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলো আঁধার কালোর কোন সটি। জ্বরের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার চটি। তারই সাথে কেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবু সে দাঁড়ে আসি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে বাসি, দেখো লোকে হে দু চোখে, তোরই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষে হোক ফাঁসি, দেখো লোকে অবাক চোখে, কতটা ভালোবাসি। চোরাবালির পিছু টানে, বুঝি না এই বাসার মানে, অশান্ত মন কি উজাটন খোদা জানে। ঘরের কাজে সকাল সাজে, জিওমিতির বাজে বাজে, কিসের ছায়ায় এখন মায়া বুঝি না যে। ধীরে ধীরে চেনা বিড়ে অচেনা বাড়াবাড়ি, অবুঝে মন কি জ্বালাতন একে মন আজারি। চল না সুজন মিলে দুজন,
আর একটু কবুল করি, দেখো লোকে এ দু চোখে ছায়া যে শুধু তোরি। চল না সুজন মিলে দুজন, অচেনা শহর গড়ি, সেই শহরে আপন করে বৃষ্টি ফুটা হয়ে জরি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে বাসি, দেখো লোকে অদূর চোখে তোরই দু চোখের হাসি। গানটা শেষ হওয়ার পর তানিশা আমার দিকে তাকাতেই আমি অন্যদিকে তাকালাম। তানিশা আমার কাছে আসলো, শুধু মাথায় হাত বুলিয়ে দিল একটু, এরপর এক দৌড়ে চলে গেল। মনে হয় লজ্জা পেয়েছে। আমি এই প্রথম তানিশাকে লজ্জা পেতে দেখলাম। আমি কিছু সময় মনে হয় স্থির হয়ে থাকলাম। তানিশা আমার চুলে হাত বুলিয়ে দিয়ে লজ্জা পেয়ে চলে গেল। এসব কেন জানি অবিশ্বাসনীয় মনে হচ্ছে। কিছু সময় ছাদে থেকে পাগলের মতো একা একা হাসতে হাসতে রুমে চলে আসলাম। রুমে এসে বেডের উপরে একটা গিফট বক্স দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তবে গিফট বক্স দেখলেই খুশি খুশি লাগে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে বক্সটার কাছে আসলাম দেখার জন্য। কিন্তু বক্সের উপরে বড় বড় করে লেখা, মাঝরাতে একাকী কুলে দেখবা। গেল তো মনটা খারাপ হয়ে বক্সটা টেবিলের উপর রেখে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি আপু বেশ কয়েকটা বার ফোন দিয়েছে, তাই ফোন দিলাম। হ্যালো আপু, বলো। কই থাকো? এই তো ছাদে ছিলাম। আজ আসলে না? তোমরা তো বাসায় ছিল না, আর তাছাড়া আমার একটু মন খারাপ ছিল, আজ আসবো না। শরীর খারাপ করছে নাকি? তেমন কিছু না। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। ফোনটা কেটে দিলাম। আজ আবার গিটার প্লে শেখাতে যাই। আমার গিটারটা চিরতরে গায়েব করে দিবে ওই দরজাল মেয়ে। দরকার নাই বাবা। উল্টে পাল্টে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কে যেন কানে সুরসুরি দিচ্ছে। আরামের ঘুমের সময় বিরক্ত। এই কে রে? একটু বেশি রেগে গিয়ে বললাম। কি বললে তুমি? ও তুমি? হুম, ডাকলেই তো পারতা। ডাকলে তো আর জ্বলতো না, রাগ হতো না, তাই এই ব্যবস্থা। ও আচ্ছা। এই নাও তোমার চা। আমি হাঁ করে তানিশার দিকে তাকিয়ে আছি। কি হলো, এভাবে হাঁ করে চেয়ে আছো কেন? আমি কাকে দেখছি? এটা কি সত্যি তুমি? হ্যাঁ, আমি না তো কে? তাহলে কি আমি স্বপ্ন দেখছি? একদম না। এই এত কথা না বলে এটা নাও তো। তানিশা আমার হাতে চা দিয়ে রুম গুছিয়ে দিয়ে চলে গেল। একটু পরে আবার রুমে আসলো। একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজ তোমাদের বাসায় সবাই আমাদের বাসায় গেছে, তুমিও ফ্রেশ হয়ে চলে আসো। আচ্ছা, আমি মনে হয় স্বপ্নের দেশে হারিয়ে গেছি। এটা কি সত্যি তানিশা? কেন জানি না, বিশ্বাস হচ্ছে না। ফ্রেশ হয়ে তানিশাদের বাসায় আসলাম। তানিশা আমায় ওর রুমে ডাকলো। আমি ওর রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই নিশিও আসলো। তানিশা ড্রেস সিলেক্ট করছে, কাল নাকি ওদের বাসায় অনেক গেস্ট আসবে, তাই। হঠাৎ একটা তেলাপোকা উড়ে এসে নিশির গায়ে পড়ল, আর ও চিৎকার করে আমায় জড়িয়ে ধরল। মেয়েদের এই এক ডং, খুদাই ভয় পাই। আচ্ছা, তেলাপোকা কি খেয়ে ফেলবে নাকি? কি করছো, ছাড়ো। আমার খুব ভয় করে। ওটা কি চলে গেছে? এবার নিশি আমায় ছেড়ে দিল। তানিশা এতক্ষণে আমাদের দিকে তাকিয়েছিল, হঠাৎ হন হন করে রুম থেকে বের হয়ে গেল। আমি নিশিকে বেড়ে বসিয়ে দিলাম, এরপর বের হলাম। বের হয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম তানিশা কই গেল। বলল বাইরে গেল। আমি শিওর ও এখন আমাদের বাসায়। আমাদের বাসায় এসে ছাদে আসলাম ওকে খুঁজতে, কিন্তু ছাদেও নেই। হয়তো বাইরে কোথাও গেছে, কিন্তু ও এমন হনহন করে বের হয়ে আসলো কেন? আমি আমার রুমে আসলাম। এসে দেখি তানিশা আমার রুমে শুয়ে কান্না করছে। কি হলো, কান্না করছো কেন? তুই আমার সাথে কোনো কথাই বলবি না। কেন? আমি আবার কি করলাম? তুই বুঝিস না কেন? কি বুঝবো? তানিশা কিছু সময় চুপ থাকলো। তুমি কি সত্যি বুঝতে পারো না কিছু? কি? আমি কি চাই সেটা কি তুমি বুঝতে পারো না? তুমি বলো, তুমি কি চাও? আমি তোমায় চাই। মানে? আমি তোমায় ভালোবাসি। তানিশার মুখে ভালোবাসি শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। কি বলছো?
তুমি জানো না আমি তোমার পাশে ওকে সহ্য করতে পারি না, কিন্তু তবুও ও বারবার তোমার পাশে আসে। ওই দিন রাতে যখন তুমি ওকে পিছনে জড়িয়ে গিটার ধরা শেখাচ্ছিলে তখন আমার খুব কষ্ট হয়, নিজের চোখের পানি আটকাতে পারিনি। তোমার সাথে রোজ ঝগড়া করতে আমার খুব ভালো লাগে, তাই সব সময় কোনো না কোনো সুযোগ খুঁজি ঝগড়া করার জন্য। সব সময় তোমার আশেপাশে থাকার চেষ্টা করি, তবুও কি তুমি বুঝতে পারো না? তানিশা কান্না করছে আর বলছে, তুমি যদি আমায় ভালোবাসো তবে হলুদের দিন যার সাথে রাতে হেসে হেসে কথা বললা সে কে? ওটা আপুর স্বামী ছিল, আমার ভাইয়া। ও, মেয়েটার চোখ দিয়ে অজরে পানি ঝরছে, খুব মায়া হচ্ছে। এই পাগলি, আমার দিকে তাকাও। বলো। আমার দিকে তাকিয়ে, আমিও ভালোবাসি তো। তাহলে ওই মেয়ে তোমায় জড়িয়ে ধরলো কেন? ও তো ভয় পেয়ে ধরছে। ভয় পাক আর যাই পাক, আর যেন তোমার আশেপাশে না দেখি। আচ্ছা। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক। আমিও ভালোবাসি, অনেকটাই ভালোবাসি পাগলি। প্রিয় বন্ধুগণ, আবির আর তানিশার ভালোবাসা এই পর্যন্তই। এখন তাই এখানেই শেষ করছি। ওদের ভালোবাসা যদি আরও বাড়ে তাহলে আবারও নিয়ে আসবো বাকি অংশ। আশা করছি গল্পটি সম্পূর্ণ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।